বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ওয়েবিনার শুরু করছি। আমাদের বিগত ওয়েবিনার ছিল ড্যাপের উপরে। বেশ কয়েকজন আমরা এখানে যারা আছি তাদের অনেকেই সেটা আপনারা পার্টিসিপেট করেছিলেন। এরপরে আমরা ফায়ারের উপরে একটা ওয়েবিনার করার আয়োজন করেছিলাম, পরে নানা ইয়েতে দেরি হয়ে গেছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পরে আমরা এখন এটা আজকে একটা সেশন করব, আগামীকাল আরেকটা সেশন করব, করে আমরা দুই পর্বে এটাকে বিভক্ত করেছি। এখানে আমি কিছু জিনিস, ম্যাক্সিমাম জিনিস আমি এখানে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি কয়েকদিন এই যে কাজ করেছি বিভিন্ন সময়। আমার সরি, আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমি আর্কিটেক্ট মুহাইমিন শাহরিয়ার। আমি 2000 সালে খুলনা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছি। এরপর থেকে কনসালটেন্সি করছি। তো এই আমার যে পথ চলা, এর মধ্যে বিভিন্ন সময় কাজ করতে গিয়ে নিজে স্টাডি করে যেই জিনিসগুলো আমি পেয়েছি সেটা দিয়ে আমি পুরো প্রেজেন্টেশন তৈরি করেছি। এখানে আমি যা বুঝি সেটাই আপনাদের সাথে শেয়ার করা আর কি। এরপরে আপনারাও যদি আরো কিছু এক্সট্রা জানেন আমরা ডিসকাশন করব, সেটাতে কোনো সমস্যা নেই। তো এখানে হচ্ছে যে ম্যাক্সিমাম টপিকস গুলো হচ্ছে আমি ইয়ে করব, এক্সপ্লেনেশন দিব। আর একটা স্মার্ট ফায়ার প্রোটেকশন সিস্টেম সম্পর্কে আমাদের ইঞ্জিনিয়ার মীর সোহেল রানা ভাই, উনি কালকের সেশনে কিছু এইসব আইটেম নিয়ে আপনাদের সাথে বক্তব্য রাখবেন আর কি। তা প্রথমে আমরা দেখি যে আমাদের আজকে ওয়েবিনারে বা এই টোটাল দুইটা সেশনে আমাদের কন্টেন্টটা কি আছে। তো প্রথম পর্বে আমরা আলোচনা করব যে আগুন কি। আমরা তো আগুন, বিল্ডিং এ আগুন লাগা নিয়ে আলোচনা করছি, বা আগুন লাগলে কি করব সেটা। তো আগুনকে একটু বুঝতে হবে আমাদের, আর আগুনের ক্যারেক্টারিস্টিক সে কিভাবে ছড়িয়ে পড়ে সেটা বুঝতে হবে। আর আমরা আর্কিটেক্টরা প্ল্যান বানাই, কিন্তু ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান বলে একটা জিনিস আছে। আমি প্ল্যান বানালে যে যে সেটা ফায়ার ফাইটিং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা কিন্তু না। সেই হিসেবে ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান আসলে আমাদের কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সেটা নিয়ে বুঝবো। এবং ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান কখন করবো, আমি কি দোতলা বিল্ডিং এও করবো, না কোন কোন সময় বিল্ডিং এ কি ধরনের বিল্ডিং এ করবো, সেটা আমাদের জানতে হবে। তো সেটার জন্য সেটা নিয়ে আলোচনা হবে। এখন ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান আমরা তো বুঝলাম, ফায়ার ফাইটিং সবকিছুই বুঝলাম। এরপরে আমরা দেখবো কি কত কত প্রকার আছে এগুলো, অর্থাৎ আমরা যে ফায়ার প্রোটেকশন সিস্টেম করব সেটা কয়টা প্রকার আছে সেটা বুঝবো। বোঝার পরে আমরা যখন কাজ করি তখন বিভিন্ন টার্ম জানি, যে ফায়ার সাপ্রেশন সিস্টেম, আবার দেখি ফায়ার প্রোটেকশন সিস্টেমও হয়। তাহলে এই যে বিভিন্ন সিস্টেম গুলা হচ্ছে, হ্যাঁ, সাউন্ড আসছে তো। একটু মিউট করেন। করার জন্য প্রচন্ড চেষ্টা চলতেছে। হবে হবে হবে, ইনশাল্লাহ হবে। এখন ফায়ার সাপ্রেশন সিস্টেম কি, আবার ফায়ার প্রোটেকশন সিস্টেম কি, এই ব্যাপারগুলো আমরা জানবো। এরপরে কিন্তু যখন আমরা ফায়ার প্রোটেকশন করি, আমাদের পজিটিভ প্রেশার, নেগেটিভ প্রেশার বিভিন্ন রুমে ক্রিয়েট করা হয়। তাহলে সেগুলো আসলে কি, পজিটিভ কেন করি, নেগেটিভ কেন করি, ওই ধরনের স্পেসটা আসলে কি সেটা বুঝবো আমরা। তারপরে এই পজিটিভ প্রেশারটা আমাদের বেশি লাগে এই ইয়াতে, সেই পজিটিভ প্রেশার নিয়ে একটু ডিটেল আলাপ করব। এবং আমরা জানি যে আমাদের ফায়ার স্কেল স্টেয়ার একটা বড় ধরনের অনুষঙ্গ এই ফায়ার প্রোটেকশন সিস্টেমের ক্ষেত্রে। সেই পজিটিভ প্রেশারের সিঁড়ি কি সেটা সম্পর্কে বলবো। আর এরপরে আমরা যাব হচ্ছে প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম ইন বিল্ডিং ডিজাইন, অর্থাৎ বিল্ডিং ডিজাইনে যে প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম থাকে সেটা নিয়ে আমরা একটা শর্ট আকারে আলোচনা করব, কোন কোন আইটেমগুলো আসলে এটার আন্ডারে পড়ছে বা এটা কিভাবে আমরা কাজ করব। এই কয়েকটা টপিক নিয়ে আমাদের আজকের প্রথম পর্বটা সাজানো। এরপরে দ্বিতীয় পর্বে আমাদের কি থাকবে, যেটা বললাম যে স্মার্ট অগ্নি সুরক্ষা ব্যবস্থা, অর্থাৎ আইওটি ডিভাইস দিয়ে হোলিস্টিক ভাবে একটা বিল্ডিং এ কিভাবে অগ্নি সুরক্ষা ব্যবস্থা করা যায়। এরপরে থাকতেছে যে মিনস অফ ইগ্রেস, অর্থাৎ আমাদের যে পালানোর যে পথ, অর্থাৎ উদ্ধার কার্যের যে পথ যখন আগুন লাগবে, সেই মিনস অফ ইগ্রেসের পার্ট গুলো কি আছে, সেই পার্ট গুলো সম্পর্কে এর যে কম্পোনেন্ট গুলো আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এরপরে দেখবো যে এই ফায়ার কিন্তু সবকিছুই আমাদের কোডের উপর নির্ভরশীল। তাহলে আমাদের বাংলাদেশে যে কোড প্রযোজ্য, অগ্নি নির্বাপন ও প্রতিরোধ বিধিমালা 2014 একবার প্রকাশ হয়, পরবর্তীতে কিন্তু বিএনবিসিও প্রকাশ হয়েছে 2020-এ। তো এই দুটাতে আসলে কি লেখা আছে সেটা আমরা একটু জানবো। এরপরে আমার, আমি যখন কাজ করি তখন আমি একটা ফুটনোট বা একটা শর্ট ইয়ে বানিয়ে রাখছি যে আমি যখন ডিজাইন করবো কোন কোন আইটেম গুলো যদি একটা ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যানে থাকে
তাহলে ছোট ছোট একটা পয়েন্ট আর কি, কি কি আইটেম গুলো থাকে ফ্লোর প্ল্যান অনুযায়ী, এইগুলা থাকলে মোটামুটি এটা আমাদের আর কাজ করতে অসুবিধা হয় না। এটা আমাদের আগবানা.কম ওয়েবসাইটেও আপলোড করা আছে, সেটাকে আমি এখানে দেখাই দিব যে কি কি জিনিসগুলো লাগে আর কি। তারপরে একটা যে কোনো একটা ফায়ার ফাইটিং ড্রয়িং যে আগে আমার করা আছে সেটা থেকে একটু দেখিয়ে দিব আইটেম গুলো যে কি কি আছে। আর এখনকার অবস্থায় যে কোথায় এবং কিভাবে ফায়ারের জন্য ছাড়পত্র নিতে হয় সেটা নিয়ে আমরা একটা জাস্ট আলোচনা করব যে এখনকার সিস্টেমটা কি। এই হচ্ছে আমাদের 2 দিনের পর্ব। তাই আমরা এখন আজকের পর্বের যে কন্টেন্ট সেটাতে চলে যাই। তাহলে প্রথমে আমাদের যেটা আসতেছে যে আগুন কি এবং ভবন এটা কিভাবে ছড়ায়। আগুন হচ্ছে কি দ্রুত প্রজ্বলনশীল পদার্থের রাসায়নিক বিক্রিয়া বিশেষ, অর্থাৎ আগুন একটা আসলে রাসায়নিক বিক্রিয়া। একটা দাহ্য বস্তু, অক্সিজেন এবং তাপ, পরিমিত তাপ, এই তিনটা জিনিস যখন বিক্রিয়া করবে তখন যে প্রজ্বলন নীতিটা সৃষ্টি হবে সেটাকে আগুন বলে। তো এগুলো তো আমরা স্কুলে পড়ছি। তারপর একটু ওভারভিউ দিয়ে যাওয়া যে আসলে জিনিসটা কি। এটা কেন দিচ্ছে যে আমাদের বিল্ডিং এ এই এই যে 3টা আইটেম বললাম সেই 3টা আইটেম কিভাবে থাকবে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, সেই হিসেবে আমাদের ডিজাইনটা করতে হবে। তাহলে আমরা যখন আগুন যদি ক্রিয়েট হইতে হয় তাকে দাহ্য বস্তু লাগবে, অক্সিজেন লাগবে, পরিমিত তাপ লাগবে। তাহলে আমাদের বিল্ডিং এ তো অক্সিজেন থাকেই। এখন দাহ্য বস্তু আমার ডিজাইনের সময় আমার ওই অকুপেন্সিতে আছে কি নাই সেটা দেখতে হবে, এবং এই অক্সিজেনের সাথে দাহ্য বস্তু পরিমিত তাপ পেয়ে বিক্রিয়া করতে পারে কিনা সেটাকেও আমাদের বিবেচনায় নিতে হবে, যে ওইখানে তাপ ক্রিয়েট হওয়ার কোনো চান্স আছে কিনা। তাহলে এই 3টা জিনিস মিলে যখন বিক্রিয়া করছে তখন তাকে আগুন বলা হচ্ছে। তাহলে আগুনের প্রধানত কি থাকতেছে, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প। এবং যখন আগুন ক্রিয়েট হয়ে যাচ্ছে তখন কি হয়, তার মধ্যে থেকে কি বের হয়, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, অক্সিজেন, নাইট্রোজেন সবই থাকতেছে এখানে। তাহলে যখন ভবনে অগ্নিকাণ্ড সংঘটিত হলে তাপের উৎসকে জ্বলে ওঠার জন্য যথেষ্ট গরম তাপমাত্রায় পৌঁছাতে হবে, এবং সেই সময় আশেপাশে যথেষ্ট জ্বালানি ও অক্সিজেন থাকলে আগুন নাটকীয় গতিতে ছড়িয়ে পড়তে পারে এবং ছড়িয়ে পড়তে পারে। তাহলে আমরা কি করবো, আমরা যখন কাজ করবো তখন দেখবো যে আমার আশেপাশে কি অক্সিজেন বা এই দাহ্য বস্তু থাকে কিনা। তাহলে সেটাকে কনসিডারেশনে নিয়ে আমাকে ডিজাইন করতে হবে। তাহলে কিন্তু সে যেটা মানে ইয়েতে বলা হচ্ছে যে নাটকীয় গতিতে ছড়িয়ে পড়তে পারে। না থাকলে তেমন ছড়বে না, কিন্তু থাকলে কিন্তু অনেক বেশি ম্যাসিভ আকারে যাবে আর কি। তাহলে এই যে ছড়িয়ে পড়া, এটা আমরা আগেও জানি যে কিভাবে ছড়িয়ে পড়ে, 3টা উপায়ে ছড়িয়ে পড়তে পারে। হ্যাঁ, পরিবহন পদ্ধতি, পরিচালন এবং বিকিরণ, এটা তো আমরা সায়েন্সে আগেই পড়ছি। তাহলে আমি যখন ডিজাইন করব আমি দেখবো যে আমার ওই স্পেসের এবং ওখানকার যে ম্যাটেরিয়াল গুলো আছে সেটা পরিবহন প্রক্রিয়াটা কিরকম আছে, অর্থাৎ তাপ আগুন ওই জিনিস দিয়ে কিভাবে পরিবহন করে, কিভাবে পরিচালন করে এবং কিভাবে বিকিরণ করে। এই 3টাকে যদি আমরা যখন ডিজাইন করবো তখন মাথায় রাখি, তাহলে বুঝতে পারবো যে আগুনের এই ক্যারেক্টার আমাদের ওখানে কি রকম হবে। তাহলে আমরা এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি যে আগুন আমার বিল্ডিং এর মানে লাগার জন্য কোন কোন উপাদানগুলো দরকার হয় আমি সেটাকে মাথায় রেখে ডিজাইন করব। এরপরে যখন আগুনটা লেগে গেল, বাই চান্স আমি তো মাথায় রেখে ডিজাইন করছি যে আমি এই ডিজাইনগুলোকে মোটামুটি অ্যাভয়েড করে বা কন্ট্রোল করে ডিজাইনটা করছি, কিন্তু বাই চান্স যদি লেগে যায়, লেগে গেলে আবার কিভাবে এটাকে কন্ট্রোল করা যায় সেটাকেও আমাকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে যদি একটু আমরা পড়ে নেই তাহলে কি বোঝা যাচ্ছে যে যে কোনো ভবনের অগ্নি সুরক্ষা যদি করতে হয় আমাদেরকে, তাহলে অগ্নি বিস্তার রোধ করার যে উপায়সমূহ, তো আগুন লেগে গেছে এখন বিস্তার কিভাবে করব, সেই বিস্তার রোধ করার উপায়সমূহকে যথোপযুক্তভাবে প্রয়োগ করতে হবে। এবং আগুনের দ্রুত বিস্তার কিভাবে হয়, কোন উপায় প্রয়োগ করলে বিস্তার রোধ হয়, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। অর্থাৎ কিভাবে দ্রুত বিস্তার লাভ করে আর কিভাবে রোধ করা যায়, এই 2টা জিনিসকে আমাদের জানতে হবে। এই রোধে আপনার ভবনের বেশ কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে। তাহলে আমরা যখন কাজ করছি তো আমরা তো বুঝলাম যে এই দুটাকে নিয়ে আমাদের মাথায় রাখতে হবে, কিন্তু আর কি বিষয় মাথায় রাখতে হবে, এই দুটাকে যদি আমি এনশিওর করতে চাই তাহলে আমার ভবনটির কাঠামোগত নির্মাণ সামগ্রী থেকে শুরু করে এর স্থাপত্য নকশা যেমন জরুরি, তেমনি এর ইন্টেরিয়র কি ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহৃত হচ্ছে সেটার দিকে আমাদের নজর দিতে হবে। অর্থাৎ আমি যে ইন্টেরিয়র ডেকোরেশন নাও করি, কিন্তু আমার তো এক্সটেরিয়র পরে ইন্টেরিয়র একটা রুম অ্যারেঞ্জমেন্ট হয়, সেটা যেরকম লাগবে, আর যদি ডেকোরেশন করি তাহলে তো তখনও তো লাগবেই। তাহলে একই সাথে আমি তো এই জিনিসগুলো যদি মাথায় নেই, তার সাথে কিন্তু আমার আরেকটা জিনিস মাথায় নিতে হবে, অকুপেন্সি কি আছে। অর্থাৎ যদি রেসিডেন্সিয়াল হলে একরকম, গোডাউন হলে একরকম, হাসপাতাল হলে একরকম, সেটা অকুপেন্সি কি আছে এবং ব্যবহার কিভাবে হচ্ছে ভবনটা সেটাকে বিবেচনা রাখতে হবে।
তাহলে ভবনের ভিতরে কি ধরনের মালামাল মজুদ থাকবে সেটাও বিবেচ্য বিষয়। অর্থাৎ আমার ভিতরে কি থাকবে, অফিস থাকলে এক ধরনের মালামাল, ইয়ে থাকলে ওই অ্যাপার্টমেন্ট থাকলে একরকম, আবার যদি এটা ইন্ডাস্ট্রি হয় বা গোডাউন হয় তাহলে দুটো দুরকম। সুতরাং আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে স্থাপত্য নকশা প্রণয়ন করার সময় সে বিষয়ে নজর রাখতে হবে। হুম। উদাহরণস্বরূপ এখানে কি বলা হচ্ছে যে একটি শিল্প কারখানা যেখানে বিপজ্জনক রাসায়নিক সংরক্ষণ করা হয় বা ব্যবহার করা হয় সেখানে নিশ্চিত করা উচিত যে প্রতিটি রাসায়নিক নিরাপদ, অর্থাৎ প্রত্যেকটা রাসায়নিক নিজে নিরাপদে থাকবে এবং সম্ভাব্য আগুনের যে উৎস থাকবে সেখান থেকে দূরে তাকে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ আগুন, বুঝলাম আমরা আগুন যদি লেগে যায় তাহলে সেটা বিস্তার করার জন্য কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটাও বুঝলাম। তাহলে আগুন নিয়ে আমাদের মোটামুটি একটা ধারণা আমরা পেলাম এই দুইটা স্লাইডে। এখন আমরা নেক্সট আমাদের ইয়াতে যাব, টপিক্সে যাব, যে আগুন নিয়ে আলোচনার পরে আমাদের এখানে যে আলোচনাটা আসতেছে সেটা হচ্ছে ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান বলতে কি বোঝায়। তাহলে এখন আমাদের তো মূলত এই আজকে আলোচনাটা হচ্ছে যে আমরা কিভাবে একটা ফ্লোর প্ল্যান তৈরি করবো সুন্দর মতো ফায়ার ফাইটিং ইয়া করে, যেটার মধ্যে ফায়ারের সেফটি থাকবে। তাহলে সেটা যদি আমরা একটা ডিজাইন করি তাহলে আমাকে কি জিনিসটা রাখতে হবে, অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপন, উদ্ধার কার্যক্রম এবং স্থায়ী নির্বাপন ব্যবস্থা। এই কয়টা জিনিস যদি একটা নকশায় থাকে তাহলে আমাদের দেশের রেগুলেশনের সংজ্ঞা অনুযায়ী ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান আমরা সেটাকে বুঝবো। অর্থাৎ ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান বলতে কি বুঝবো আমরা, বহুতল বাণিজ্যিক ও বিশেষ ধরনের ভবনের অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপন ও উদ্ধার কার্যক্রম সম্বলিত ফ্লোর ভিত্তিক সাজ সরঞ্জাম। তাহলে আমাদের তিনটা, অগ্নি প্রতিরোধ, নির্বাপন, উদ্ধার কার্যক্রম, এইটার জন্য যে পরিমাণ সাজ সরঞ্জাম লাগে সেইটা ভিত্তিক ফ্লোর প্ল্যান, এবং এই সব কিছু সমন্বয়ে একটা স্থায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থা যেই নকশার মধ্যে থাকবে সেটাকে আমরা ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান বলবো। আপনি কি বুঝতে পারতেছেন, শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। তাহলে আমরা ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান বলতে কি বুঝাই, কি বুঝি সেটা আমরা দেখলাম। এখন আসি, ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান তো বুঝলাম, তাহলে কি আমি এখন ডুপ্লেক্স ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান অ্যাপ্লাই করবো এই টেকনিক গুলা? আমি কি 5 তলা বিল্ডিং এও করবো, 10 তলাতেও করবো, হাই রাইজেও করবো, ইন্ডাস্ট্রিতেও করবো, কিসে করবো? এটা আমাকে জানতে হবে যে ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান আমরা কখন বাধ্যতামূলক। আমি এমনিও একটা ফ্লোর প্ল্যান করতে পারি যেখানে ফায়ার ফাইটিং, আমরা যে এত কিছু বলতেছি সব ব্যবস্থা না থাকলেও চলবে, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে আমার আসবে যখন আমার ওই ব্যবস্থা থাকতেই হবে, তাছাড়া এটা হবেই না, আমাদের আইনগতভাবে আমি অপরাধী হয়ে যাব। তাহলে বহুতল, তাহলে একটা কি আসতেছে, হাই রাইজ, বহুতল, বাণিজ্যিক, কমার্শিয়াল ও বিশেষ ধরনের, অর্থাৎ অন্য কোনো যদি স্পেশালাইজ কোনো একটা ক্যারেক্টার থাকে ভবনের জন্য ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান বা স্থায়ী নির্বাপন ব্যবস্থা। অর্থাৎ ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যানটা বাংলায় আমরা কি বুঝতেছি, স্থায়ী নির্বাপন ব্যবস্থা। অর্থাৎ আমার বিল্ডিংটা এমন হবে যে স্থায়ীভাবে ওখানে একটা অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকবে, ফায়ার ব্রিগেড না থাকলেও আমাকে নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য আমার নিজস্ব একটা ব্যবস্থা থাকবে। ফায়ার ব্রিগেড তো আসবেই, তারপরেও নিজস্ব একটা অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকতে হবে। তাহলে ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান বা স্থায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থা প্রণয়ন ও প্রস্তুত করা এবং ফায়ার অধিদপ্তরকে ছাড় নেওয়া বাধ্যতামূলক কোন কোন বিল্ডিং এর ক্ষেত্রে, 10 তলা বা 33 মিটার বা 108 ফিট অপেক্ষা অধিক উচ্চতা বিশিষ্ট। প্রথমত হচ্ছে যে যে কোনো ভবন, যে কোনো ভবন, মানে এটা এখন আর কোনো ইয়া নেই, স্কুল, কলেজ, মাদ্রাসা, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রি, যাই হোক 10 তলার উপরে যদি হয়ে যায় যে কোনো ভবনের ক্ষেত্রেই আমাকে ফায়ার ফাইটিং ফ্লোর প্ল্যান, যেটা একদম স্থায়ী নির্বাপন ব্যবস্থা, সেটা ফ্লোর প্ল্যানে প্রণয়ন করতে হবে। এবং এবং কি, এবং বলতেছে প্রতি তলায় যদি 500 বর্গমিটারের অধিক ক্ষেত্রফল মেঝে বিশিষ্ট হয়। আগে বলছে যদি হাই রাইজ, উচ্চতার ক্ষেত্রে বলছে ভার্টিক্যালি, এখন হচ্ছে হরাইজন্টালি বিষয়টা আসতেছে। যদি আমি ভার্টিক্যালি 10-এর অধিক চলে যাই তাহলে আমার সব ধরনের বিল্ডিং, আর যদি ভার্টিক্যালি অধিক না যাই, আমি যদি প্রতি তলায় 500 বর্গমিটারের বেশি করে ফেলি কোনো বিল্ডিং এ, তাহলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা যেটা, সেটা এখন দুই প্রকার, সক্রিয় অগ্নি সুরক্ষা ব্যবস্থা এবং নিষ্ক্রিয় অগ্নি সুরক্ষা ব্যবস্থা।
অর্থাৎ ইংরেজিতে যদি বলি আমরা অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম এবং প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম। তাহলে অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেমের ক্ষেত্রে এই সিস্টেমটা প্রণয়ন করবে কে? এখানে কিন্তু আর্কিটেক্টদের ভূমিকা দুই রকম, সরি আর্কিটেক্টের ভূমিকা একটাতে, দুইটাতে না আর কি। অর্থাৎ এই টোটাল যদি আমি একটা বিল্ডিংকে সেভ করতে চাই অগ্নির নিরাপদ হিসেবে, তাহলে কিন্তু আমাকে একা কাজ করলে হবে না, অর্থাৎ আর্কিটেক্টের সাথে ফায়ার কনসালটেন্টকে কাজ করতে হবে। তাহলে সক্রিয় অগ্নি সুরক্ষা ব্যবস্থার জন্য কে কাজ করবে? ফায়ার কনসালটেন্ট কাজ করবে। আর নিষ্ক্রিয় অগ্নি সুরক্ষা ব্যবস্থার জন্য আর্কিটেক্ট কাজ করবে। তাহলে এখন আমাদের এখানে আমি এই প্রেজেন্টেশনটার মধ্যে কিন্তু অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম সম্পর্কেও বলবো, আবার প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম সম্পর্কে বলবো। কারণ আমরা যখন প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম ডিজাইন করব, তখন তো অ্যাক্টিভের এলিমেন্টগুলো যদি আমি না জানি, তাহলে আমি ডিজাইনে অ্যামালগামেট করবো কিভাবে? আমাকে অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেমের যে ডিভাইসগুলো আছে সেটা কিভাবে বসে, এর অ্যারেঞ্জমেন্ট কি হয়, এর সাইজ কি হয়, এর ইলেকট্রিফিকেশন কিভাবে হয়, এটা যদি না জানি তাহলে আমরা কিন্তু আর্কিটেকচার প্ল্যানের সাথে এটাকে মার্জ করতে পারবো না। তাই সেই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কাজ, অর্থাৎ ফায়ার কনসার্নের সাথে মিলে আর্কিটেক্ট এখানে কাজ করবে। তাহলে এখন আমরা দেখি যে এই সক্রিয় এবং নিষ্ক্রিয় দুইটা ব্যবস্থার বিস্তারিত কি বলা আছে। তাহলে সক্রিয় অগ্নি সুরক্ষা ব্যবস্থার মধ্যে যেটা আসতেছে যে অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম, সেটা কি এমন একটি সিস্টেমের সমন্বয় যা অগ্নিকাণ্ড ঘটলে কিছু পরিমাণ পদক্ষেপের মাধ্যমে সক্রিয় হয়ে উঠে আগুন নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ রাখতে পারে। এই সিস্টেমের কার্যকলাপগুলি ম্যানুয়ালি পরিচালিত হতে পারে, যেমন অগ্নি নির্বাপক যন্ত্র বা ফায়ার এক্সটিংগুইশার। তবে এর বেশিরভাগ অনুষঙ্গ সক্রিয় হয়ে ওঠার জন্য যে কোনো উপায় কিছু পরিমাণ পদক্ষেপের প্রয়োজন হয়। তাহলে এখানে খেয়াল করেন, এটাকে কি বোঝানো হচ্ছে যে অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম। এটাকে অ্যাক্টিভ কেন বললো, সক্রিয় বলতেছে কেন? এটা কি সবসময় চালু থাকতেছে অল টাইম? এটা হচ্ছে যে আসলে এমন একটা সিস্টেম যেটা অগ্নিকাণ্ড যখন ঘটবে তখন সক্রিয় হবে। যখন অগ্নিকাণ্ড ঘটতেছে, অগ্নিকাণ্ড হয়ে গেছে, ওই সময় সে সক্রিয় ভূমিকা পালন করবে। এখানে দেখেন বলতে কিছু পরিমাণ পদক্ষেপের মাধ্যমে, অর্থাৎ কোনো সেন্সরের মাধ্যমে, অথবা আমি গিয়ে ফায়ার অ্যালার্ম অন করে দিলাম, এরকম কোন একটা পদক্ষেপ কেউ নিবে, হয় ডিভাইস নিবে, না হলে অকুপেন্ট যারা আছে তারা নিবে, এবং তার সাথে সাথে যে ব্যবস্থাটা সক্রিয় হয়ে উঠবে সেই ব্যবস্থাটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম। ওই জন্য এটার নাম সক্রিয়। হ্যাঁ, তাহলে কি বলা হচ্ছে, যেমন ফায়ার এক্সটিংগুইশার আমি ম্যানুয়ালি গিয়ে এটাকে সক্রিয় করলাম, স্প্রিংকলার সেন্সরের মাধ্যমে এটা অটো চালু হয়ে গেল। তাহলে এই যে ব্যাপারগুলো, এইটার কারণে এটাকে অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম বলে। তো এই অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেমের এর মধ্যে কি কি পড়ে, কোন কোন আইটেম গুলাকে অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম বলে? একটা হচ্ছে ফায়ার ডিটেকশন সিস্টেম। প্রথমে যখন আমরা ডিটেকশনের জন্য যে সিস্টেমটাকে বসাচ্ছি সেটা, এটাকে বলা হচ্ছে ফায়ার ডিটেকশন সিস্টেমটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম। স্প্রিংকলার সিস্টেম, ফায়ার অ্যান্ড স্মোক অ্যালার্ম যেটা সেটা, ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার হাইড্রেন্ট সিস্টেম, তারপরে স্মার্ট ফায়ার ডিটেকশন সিস্টেম। যদি আমি আইওটি ডিভাইস দিয়ে বা কোনো কিছু দিয়ে ইয়ে করি, তাহলে সেই সিস্টেমটা হচ্ছে এই অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেমের অংশ। এরপর ফায়ার হোস রিল, আমরা যেটা ইউজ করি আমাদের যখন আগুন নিভানোর জন্য। এরপর ফায়ার ব্ল্যাঙ্কেট, যেটা দিয়ে আমরা নিজেকে মুড়িয়ে ফায়ার থেকে বের হয়ে যেতে পারি, বা কোনো ফায়ার লাগলে সেটাকে ঢেকে দিতে পারি, সে ফায়ার ব্ল্যাঙ্কেট। তারপরে ফায়ার অ্যান্ড জকি পাম্প, যখন পানি দেওয়ার জন্য যে পাম্পগুলো চালু হয়ে যায়, সে পাম্পটা হচ্ছে অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেমের ইয়ে। এবং স্মোক এবং হিট ভেন্টিং সিস্টেম, এবং যখন সেন্সারের মাধ্যমে এক একটা কম্পার্টমেন্টে স্মোক এবং হিটের যে ভেন্টিং সিস্টেম, সেটা যে সিস্টেমে চালু হয়ে যায়, এটাকেও বলা হচ্ছে অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেমের অংশ। তাহলে আমরা আরেকবার একটু দেখি যে অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেমের মধ্যে আছে ফায়ার ডিটেকশন, স্প্রিংকলার, ফায়ার অ্যান্ড স্মোক অ্যালার্ম, ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার হাইড্রেন্ট, স্মার্ট ফায়ার ডিটেকশন সিস্টেম, ফায়ার হোস রিল, ফায়ার ব্ল্যাঙ্কেট, জকি পাম্প অ্যান্ড ফায়ার পাম্প এবং ভেন্টিং সিস্টেম। এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেমের অংশ। এখন আসি আমরা প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম কোনটা। তাহলে নিষ্ক্রিয় অগ্নি সুরক্ষা ব্যবস্থা বা প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম হচ্ছে কোনটা? ভবন কাঠামোর অন্তর্গত এমন একটি স্থায়ী সুরক্ষা ব্যবস্থা যা ভবনের এক এলাকা থেকে অন্য এলাকায় আগুনের বিস্তার করতে ঢাল বা বাধা হিসেবে কাজ করে। পক্ষান্তরে অন্যান্য অগ্নি সুরক্ষা পণ্য যেমন স্প্রিংকলার, ফায়ার অ্যালার্ম, অগ্নি নির্বাপক যন্ত্র ইত্যাদি অগ্নিকাণ্ডের সময় সক্রিয় হয়ে ওঠে। আর নিষ্ক্রিয় ব্যবস্থা অগ্নিকাণ্ডের সময়ও
অসক্রিয় থাকে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত আগুনের বিস্তার রোধ করতে সহায়তা করে। তাহলে দেখেন প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেমটা কোনটা, যেটা হচ্ছে যে সে প্যাসিভ মানে সে নিষ্ক্রিয়, সে কিন্তু আজীবন নিষ্ক্রিয়। আমি যখন বিল্ডিং ডিজাইন করলাম বানালাম তখনও সে নিষ্ক্রিয়, যখন আগুন লেগে গেছে তখনও সে নিষ্ক্রিয়। কিন্তু নিষ্ক্রিয় হয়ে সে কি করে, সে এক এলাকা থেকে আরেক এলাকায় আগুনকে যেতে বাধা দেয় এবং আগুনের যে ক্ষয়ক্ষতি সেটাকে কমিয়ে নিয়ে আসে। এবং এই সিস্টেমটা আমাকে এমন একটা নিরাপদ পরিবেশ নিশ্চিত করে যেটা দিয়ে আমি এসকেপ করে নিরাপদ জায়গায় চলে যেতে পারি। তো এই যে টোটাল ব্যবস্থাটা, সেটাকে বলা হচ্ছে প্যাসিভ বা নিষ্ক্রিয় অগ্নিসুরক্ষা ব্যবস্থা। ওই জন্য এটাকে নিষ্ক্রিয় বলা হচ্ছে, কারণ হচ্ছে যখন আগুন লাগে তখন কে কি করে, ওগুলো হচ্ছে তখন সক্রিয় হয়, আর এটা তখনও নিষ্ক্রিয় থাকে, নিষ্ক্রিয় থেকে আমাদেরকে প্রোটেকশন দেয়। যেমন নিষ্ক্রিয় সুরক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য কি থাকে, অগ্নিকাণ্ড সংঘটিত হলে আগুনের বিস্তার রোধ করে ভবনের অভ্যন্তরের মানুষকে আগুন থেকে নির্দিষ্ট সময়, অর্থাৎ এই প্যাসিভ প্রোটেকশন সিস্টেম কিন্তু আজীবন দিবে না। যখন আগুন লাগলো তখন এটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে সুরক্ষা প্রদান করবে। এবং আপনাদের খেয়াল রাখতে হবে আমি কত পরিমাণ আমার বিল্ডিং এ আমি যখন ডিজাইন করতেছি আমি কত সময় পর্যন্ত প্যাসিভ ভাবে তাকে প্রোটেকশন করতেছি। আমি যদি 2 ঘন্টার জন্য তাকে প্রোটেকশন করি তাহলে খেয়াল রাখতে হবে 2 ঘন্টার মধ্যে আমাকে ওই আগুনের জায়গা থেকে নিরাপদ স্থানে থেকে বের হয়ে যেতে হবে। এই যে সিস্টেমটা যে আগুনকে রোধ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে এবং নির্দিষ্ট সময় ধরে তাকে সুরক্ষা প্রদান করে এবং পালাতে সাহায্য করে, সেটাই হচ্ছে যে প্যাসিভ প্রোটেকশন সিস্টেম। তাহলে এর অন্তর্গত বিষয়গুলো কি সেটা আমাদের দেখি। প্রথমে হচ্ছে ফায়ার ডোর। আমরা জানি যে এটা একটা খুবই কমন আইটেম আমাদের ফায়ার ডোর। এই ফায়ার ডোরটা হচ্ছে প্যাসিভ, কারণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আগুনকে আটকে রাখে। ফায়ার রেটেড ওয়াল, এই ফায়ার রেটেড ওয়াল এও যদি একটা আমরা রেটেড ওয়াল দিয়ে আমরা যে কোনো স্পেসকে ফায়ার স্কেপ স্টেয়ারকে বা আমি অন্য কোনো জায়গাকে যদি করতে চাই তাহলে সেটা করতে পারি ফায়ার রেটেড ওয়াল দিয়ে। তারপর ফায়ার রেটেড ফ্লোর, অর্থাৎ আমি যে ওয়ালে যে শুধু দেই তা না, আমার যদি দরকার হয় এমন কোনো পরিস্থিতি থাকে যে আমার যে অকুপেন্সি আছে তাতে আমার ফ্লোরেও লাগবে, তাহলে সে ফায়ার রেটেড ফ্লোর, সেই ফ্লোরটাকে বলবো আমরা প্যাসিভের অংশ। এরপর ফায়ার এক্সিট, আমার যে এক্সিটটা থাকতেছে সেই এক্সিট পয়েন্ট এক্সিট যে সিস্টেমটা থাকতেছে সেই ফায়ার এক্সিট সিস্টেম, সেটাকে আমরা প্যাসিভের অন্তর্গত বলতেছি। এরপর হচ্ছে ফায়ার অ্যান্ড স্মোক ড্যাম্পার, অর্থাৎ যখন আমার এই ভেন্ট সিস্টেমের মধ্যে আগুন যখন লেগে যায় এই ড্যাম্পারটা বন্ধ করে নির্দিষ্ট সময় পর্যন্ত আমাকে সেফটি দেয় যাতে ফায়ার বা স্মোক আমার আপদগ্রস্ত জায়গা থেকে নিরাপদ জায়গার দিকে না যায়। তো এই ফায়ার স্মোক ড্যাম্পার, ফায়ার অ্যান্ড স্মোক ড্যাম্পার, এটাকে আমরা প্যাসিভ। এটা কিন্তু এই যে কার্টেনটা এটা সেন্সর থাকে, ওই সময় এটা নেমে বন্ধ করে দেয়। এটা ব্লেড সিস্টেমও হয়, কার্টেন সিস্টেমও হয়। ফায়ার অ্যান্ড স্মোক ড্যাম্পার এটা। এরপর হচ্ছে গিয়ে এন্থোমিসেন্ট পেইন্ট। এন্থোমিসেন্ট পেইন্টটা কি, আমার যখন স্টিল বিল্ডিং যেটা তার যদি দেখি যে আমার এই স্টিলের ফায়ার এরিয়ার কারণে আমার যে পরিমাণ তাপ দরকার সেখানে এই তাপে আমার স্টিলটাকে এটা প্রোটেক্ট করতে পারবে না, তাহলে আমি এই ধরনের পেইন্ট দিয়ে এর ফায়ার রেটিংকে আরো বাড়িয়ে নিতে পারি। তাহলে এই ধরনের পেইন্ট সেটা হচ্ছে গিয়ে প্যাসিভের একটা অংশ। এরপরে এমার্জেন্সি এক্সিট লাইট, আমাকে কোন দিক দিয়ে এমার্জেন্সি ইয়ে দিতে হবে ওই সময় যেহেতু সমস্ত পাওয়ার বন্ধ হয়ে যায়, যে এক্সিট লাইটটা থাকবে সেটা হচ্ছে আমার প্যাসিভের অংশ। এরপর হচ্ছে ফ্লেম শিল্ড। আমরা যদি এই ফ্লেম শিল্ড আমার এটা ডিজাইনের উপর নির্ভর করবে, আমার যদি এরকম প্রয়োজন হয় যে কোথাও ফ্লেম আটকানোর জন্য আমার ওই স্পেসে বা ওই জায়গাতে এমন কোনো ওপেনিং আছে বা এমন একটা এই, আবরণ আছে যে আবরণটাকে আমার ফ্লেম শিল্ড দিয়ে আটকাতে হবে, তাহলে সেই ফ্লেম শিল্ডটাকেই আমরা প্যাসিভ ইয়েতে বলতেছি। এরপর হচ্ছে ফায়ার রেজিস্ট্যান্স গ্লাস, আমার এমন একটা এই জায়গা আছে যেখানে আমার গ্লাস দরকার কিন্তু আমার ফায়ার প্রোটেকশনও দরকার, তাহলে ফায়ার রেজিস্ট্যান্ট গ্লাস দিয়ে যদি আমি সেটাকে প্রোটেক্ট করি তাহলে সেটাকে আমি প্যাসিভ অংশ হবে। এরপর হচ্ছে গ্রিজ ডাক্ট। এই গ্রিজ ডাক্টটা হচ্ছে গিয়ে কমার্শিয়াল কিচেন বা বার্ন হয় এরকম একটা যে জায়গাগুলোতে, সেখান থেকে আমার যে গ্রিজ ডাক্টটা দিয়ে যে আমি টোটাল এই আগুনের যে যখন রান্না হবে বা ইয়ে হবে বার্ন হবে যে কোনো ধরনের, সেটাকে যখন আমি নিয়ন্ত্রণ করব সেই যে ডাক্টিং সিস্টেমটা, সেই সিস্টেমটা হচ্ছে প্যাসিভের অংশ। এরপর হচ্ছে অকুপেন্সি সেপারেশন, অর্থাৎ আমি যখন ডিজাইন করব তখন দেখবো যে আমার অকুপেন্সি কিরকম। এই যে অকুপেন্সিকে যেমন এখানে আমি এমন ভাবে দিলাম যে এখানে আমি একটা রেসিডেন্সিয়াল দিলাম, তার সাথে আমার যদি এখানে মিক্সড অকুপেন্সি থাকে বা এই বিল্ডিং এরই যদি এমন কোনো আইটেম থাকে যেটা ফায়ার ভালনারেবল, সেটাকে আমি এটার সাথে দিব না, এটাকে যে অকুপেন্সি অনুযায়ী সেপারেশন করব।
কোনটা দিলে আমার ডিজাইনে দেখতে হবে কোনটা বেশি প্রোটেকশন দিবে আমাকে, সেই যে সেপারেশন, এই অকুপেন্সি সেপারেশন সিস্টেমটাও প্যাসিভের অংশ। এরপর হচ্ছে যে কেবল কোটিং, অর্থাৎ আমি তো ইলেকট্রিফিকেশন করতেছি, কিন্তু ইলেকট্রিফিকেশনটা ফায়ার রিটার্ডেন্ট লো স্মোক, এফআরএলএস অথবা ফায়ার রিটার্ডেন্ট কেবল, এই দুইটার যে কোনোটাই হতে পারে। এটা ফায়ার রিটার্ডেন্ট ডান দিকেরটা, আর এটা হচ্ছে ফায়ার রিটার্ডেন্ট কিন্তু স্মোক যখন হবে সেটা লো স্মোক হবে। এই দুই ধরনের কেবল থাকে ইলেকট্রিফিকেশন। তাহলে আমি যখন ডিজাইন করব তখন আমি ওই নর্মাল কেবল না দিয়ে এটা যদি দেই, তাহলে কিন্তু আমার এটা প্যাসিভের অংশ হয়ে গেল, যে আমি এই ইলেকট্রিফিকেশনের ইলেকট্রিক যে কেবলগুলো আছে সেটাকে আমি আলোচনায় নিলাম, পর্যালোচনায় নিলাম। এটা হচ্ছে প্যাসিভের একটা অংশ। এরপর হচ্ছে কি লাইটনিং প্রোটেকশন সিস্টেম, যেটি বজ্রপাত যদি হয় তাহলে তো আমার আগুন ধরে যেতে পারে। এই প্রোটেকশন সিস্টেমটা দিয়ে দিলে যেটা হবে সেটাই হচ্ছে যে আমার প্যাসিভের প্যাসিভের একটা অংশ, লাইটনিং প্রোটেকশন সিস্টেমটা দেওয়ার। তাহলে আমরা এখন দেখলাম যে প্যাসিভের কি কি আইটেম থাকে। প্যাসিভ প্যাসিভ আমরা আরেকবার দেখি, যে ফায়ার ডোর, ফায়ার রেটেড ওয়াল, ফায়ার রেটেড ফ্লোর, ফায়ার এক্সিট, ফায়ার অ্যান্ড স্মোক ড্যাম্পার, ইন্টুমিসেন্ট পেইন্ট, এমার্জেন্সি এক্সিট লাইট, তারপর ফ্লেম শিল্ড, ফায়ার রেজিস্ট্যান্ট গ্লাস, গ্রিজ ডাক্ট, অকুপেন্সি সেপারেশন, কেবল কোটিং, তারপর লাইটিং প্রোটেকশন সিস্টেম। এগুলো হচ্ছে আমার প্যাসিভের অংশ। এখন আসি যে আমরা আরো একটা টার্ম কিন্তু শুনি, ফায়ার সাপ্রেশন সিস্টেম। হুম, তাহলে ফায়ার সাপ্রেশন সিস্টেমটা কি? ফায়ার সাপ্রেশন সিস্টেম হচ্ছে সামগ্রিক অগ্নি সুরক্ষা ব্যবস্থার অন্তর্গত এমন কিছু অনুষঙ্গের সম্মিলিত প্রচেষ্টা যা মূলত আগুন নেভানোর কাজে ভূমিকা পালন করে। হ্যাঁ, তা আগে তো বললাম সবই তো আগুন নিভায়, কিন্তু এটা কি হতে হবে? পানি, ফোম বা রাসায়নিক পদার্থ, এমন এমন জিনিসটা যা সরাসরি আগুনে প্রয়োগ করে নিভানো হয়। আগে যে আইটেমগুলো দেখালাম সেটার মধ্যে কিন্তু সে সবগুলো আইটেমে কিন্তু আগুন নিভায় না। যেমন এই ইয়েটাও তো একটা অংশ, ড্যাম্পার। ড্যাম্পার তো আগুন নিভাচ্ছে না, কিন্তু যে আইটেমগুলো আগুন ডাইরেক্ট আগুনের মধ্যে ফেলতেছে, অর্থাৎ পানি, ফোম বা রাসায়নিক পদার্থ, যেটাতে আমরা ডাইরেক্ট আগুনের মধ্যে দিয়ে আগুনটাকে নিভাই দিচ্ছি, সেটা হচ্ছে কি সাপ্রেশন সিস্টেম, ফায়ার সাপ্রেশন সিস্টেম। তাহলে ফায়ার সিস্টেম সময়ের মূল লক্ষ্য থাকে অগ্নিকাণ্ডের আগুন নেভানো। আগুন নেভানো, কন্ট্রোল, ছড়ায় পড়া, অনেক পুরো সিস্টেমের মধ্যে অনেক ব্যাপার আছে, কিন্তু জাস্ট আগুনের গায়ে যে জিনিসগুলোকে দেওয়া হয় সেইটা কি হচ্ছে ফায়ার সাপ্রেশন সিস্টেম বলা হচ্ছে। এর মূল লক্ষ্য থাকে আগুনের মধ্যে আগুনকে নিভাই দেওয়া। তাহলে ফায়ার সিস্টেমের ফায়ার, আর এটা এটা সাপ্রেশন সিস্টেম, আর প্রোটেকশন সিস্টেমের অংশই কিন্তু সাপ্রেশন সিস্টেম। আর পুরো প্রোটেকশন সিস্টেমটার মূল লক্ষ্য থাকে যে আগুনকে নিয়ন্ত্রণ করে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে নিরাপদ ভাবে বাসিন্দাদেরকে দুর্ঘটনাস্থল থেকে বের করে দেওয়া। তাহলে প্রোটেকশন সিস্টেম, সাপ্রেশন সিস্টেম কি? এটা সাপ্রেশন হচ্ছে প্রোটেকশনের একটা অন্তর্গত জিনিস, যেটা ডাইরেক্ট আগুনের মধ্যে প্রয়োগ করা হচ্ছে। তাহলে আমরা সাপ্রেশন সিস্টেমটা জানলাম, আমরা অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন, প্যাসিভ ফায়ার প্রোটেকশন জানছি, আবার সাপ্রেশন সিস্টেমও জানলাম, যে ফায়ার সাপ্রেশন নামে একটা জিনিস আছে আমাদের কাজ করার সময়। এরপর দেখি আমরা কি জানবো। এরপরে দেখবো যে আরো একটা জিনিস আমাদেরকে হেল্প করবে, সেটা হচ্ছে পজিটিভ প্রেশারাইজ স্পেস এবং নেগেটিভ প্রেশারাইজ স্পেস। তাই পজিটিভ প্রেশারাইজ স্পেস কি? আমরা একটা স্পেস ডিজাইন করবো যেখানে কক্ষের বাতাস চাপ বেশি থাকবে। তাহলে যখন একটি পরিসরের ভিতরের বায়ুর চাপ এর বাইরের বায়ুমণ্ডলের চাপের চেয়ে বেশি হবে, বাইরের থেকে ভিতরের চাপ বেশি হবে, তখন সেই পরিসরকে পজিটিভ প্রেশারাইজ স্পেস বলা হয়। কিছু পরিস্থিতি, এমন কোন একটা পরিস্থিতি তৈরি হলো যখন বদ্ধ পরিসরের আশেপাশের পরিবেশ থেকে, তো আমি যে জায়গায় আসি, আমার যে রুমটা, সেটা আশেপাশের পরিবেশ থেকে অনাকাঙ্ক্ষিত কণা বা বায়ু প্রবেশ করতে পজিটিভ বায়ুর চাপ ব্যবহার করা হয়। ব্যাহত করতে, প্রবেশ করতে না, প্রবেশ ব্যাহত করতে। অর্থাৎ আমি যে স্পেসটাতে আসি সেই স্পেসে বাইরের স্পেস থেকে ভিতরে অনাকাঙ্ক্ষিত কণা বা বায়ু প্রবেশ করতে, বাইরে বলতে আমার ঠিক পাশেরটা, বাইরে বলতে এক্সটেরিয়র আর কি। তো আমি যে এখানে হ্যালো। যে আমরা ইয়েটা দেখতেছি, হ্যাঁ স্পেস দেখতেছি, এটা হচ্ছে হ্যাঁ পজিটিভ হ্যাঁ প্রেশারের স্পেস। হ্যাঁ রকম বাসার। কিছু বললেন কেউ? তাহলে এই যে কক্ষের ভিতরে যে বাতাসের চাপ বেশি থাকতেছে, এটা কেন? এইখানে চাপ বেশি রাখার কারণে এটা, এই কক্ষের বাইরে যদি আমার ক্ষতিকর কোনো বাতাসে কোনো কণা থাকে, গ্যাস থাকে, তাহলে এটা ভিতরে ঢুকতে পারবে না। তাহলে সেটা কি? সেটা উদাহরণ হচ্ছে প্রেশারাইজড ফায়ার স্টেয়ার। অর্থাৎ ফায়ার স্কেপ স্টেয়ার যেটা থাকে, সেখানে যদি বায়ুর চাপ আমরা
বেশি রাখতে পারি তাহলে কিন্তু আমার স্টেয়ার বাদ দিয়ে বাইরে যে রুমে যদি আগুন লাগে সে আগুনের ধোঁয়া বা গ্যাস বা তাপ আমার ফায়ার এস্কেপ স্টেয়ারের ভিতরে ঢুকতে পারে না। তো এই ধরনের ক্ষেত্রে পজিটিভ প্রেশারাইজড স্পেস ইউজ করা হয়। আবার যদি আমি দেখি যে নেগেটিভ প্রেশারের স্পেস কোনটা, সেখানে হচ্ছে নেগেটিভ কেন, আমার এই ঘরের ভিতরে বা এই কক্ষের ভিতরে বায়ুর চাপ কম থাকে, কিন্তু কক্ষের পাশে যে কক্ষ অথবা এটা যদি বাইরের দিকে থাকে তাহলে সেইখানে বায়ুর চাপ বেশি থাকে। অর্থাৎ ঘরের ভিতরের বায়ুর চাপ যখন ঘরের বাইরের বায়ুর চাপের থেকে কম হয়, ভিতরেরটা কম বাইরের থেকে, তখন তাকে ঋণাত্মক চাপ বলা হয়, কক্ষ বলা হয়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যখন ঘরের দরজাটি খোলা হবে তখন ঘরের ভেতর থেকে সম্ভাব্য দূষিত বায়ু বা অন্যান্য কণা বাইরের অদূষিত এলাকায় প্রবেশ করবে না। অর্থাৎ ভিতরে আমার অনেক দূষিত আছে, অর্থাৎ দেখা যেতে পারে এখানে ভিতরে আমার অনেক ধরনের জীবাণু আছে, অর্থাৎ যদি হাসপাতাল হয়ে থাকে ভিতরে অনেক জীবাণু। আবার যদি এখানে ভিতরে আগুন লেগে থাকে আর বাইরে এখানে 8টা রুম আছে এটার পাশে, সেখানে আগুন লাগে নাই, তাহলে এখানে তো আমার হয় এখানে জীবাণুযুক্ত, হাসপাতাল হলে জীবাণুযুক্ত বাতাসটা এক পাশের রুমে যেতে পারে। আবার যদি আগুন লাগে তাহলে এখানকার আগুনের ধোঁয়াটা পাশের রুমে যেতে পারে। তাহলে সেই জায়গায় আমি নেগেটিভ চাপ ক্রিয়েট করব। অর্থাৎ হাসপাতালের ক্ষেত্রে কি বলা হচ্ছে, আইসোলেশন রুম ইন হসপিটাল। অর্থাৎ যদি কোভিড রোগীর ক্ষেত্রে আমরা যেটা দেখছি, কোভিড রোগীকে যখন আইসোলেশন রুমে রাখা হয় তার এই বাতাসে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া যাই থাকুক সেটা যাতে পাশের রুমে যা না যায়, এখানে কৃত্রিমভাবে কক্ষের চাপ বায়ুর চাপ নেগেটিভ রাখা হয়। দরজা খুললে বাইরের থেকে বাতাস ভিতরে ঢুকলে ভিতরের যে খারাপ বাতাসটা সেটা বাইরে যাবে। একইভাবে এখানে যদি আগুন লাগতো তাহলে আগুনটা এখানেই বদ্ধ হয়ে থাকতো, কন্ট্রোল হয়ে থাকবে, যে এই আগুনটা এই চাপের কারণে ভিতরেই থেকে যাবে, কিন্তু এই যেখানে আগুন লাগছে তার থেকে বাইরের দিকে সে ছড়াতে পারবে না। তাহলে আগুনের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, আমার পজিটিভ প্রেশার হচ্ছে আমার নিরাপদ জায়গা আর নেগেটিভ প্রেশার হচ্ছে আমার দুর্ঘটনাযুক্ত এলাকা। এই জন্য আমাদের যখন আমরা ফায়ার প্রোটেক্টেড বিল্ডিং ডিজাইন করব তখন আমরা এটা মাথায় রাখবো যে আমার অকুপেন্সি হিসেবে, আমার ডিজাইন হিসেবে পজিটিভ নেগেটিভ স্পেস আমি কিভাবে তৈরি করব, এটার জন্য যে মেকানিজম আছে সেটা কিভাবে দিব, আমি যদি দরকার হয় তাহলে আমি এটা বলবো, এবং আমার বলার ভিত্তিতে ফায়ার কনসালটেন্ট এটার যে কোডিং এ যে এর যে ইকুইপমেন্ট আছে সেই ইকুইপমেন্ট গুলার যে স্পেসিফিকেশন সেই অনুযায়ী উনি ব্যবস্থা করবে এটা। তাহলে পজিটিভ প্রেশার স্পেস এবং নেগেটিভ প্রেশার স্পেস আমাদের ফায়ার প্রোটেকশন সিস্টেমে কেন লাগে সেটা আমরা বুঝলাম। এটার মধ্যে এখন আমরা দেখব যে পজিটিভ প্রেশারটার ভূমিকা কি। পজিটিভ প্রেশারটা বেশি আমাদের দরকার, কারণ আমাদের হচ্ছে এখান থেকে আমরা সেফটি করি, অর্থাৎ পজিটিভ প্রেশারের মধ্যে আমার সেফ জোন। তাহলে অগ্নিসুরক্ষা ব্যবস্থায় পজিটিভ এয়ার প্রেশারের ভূমিকা হচ্ছে অগ্নিকালে ধোঁয়া ও ক্ষতিকর গ্যাসের বিস্তার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, ভবন বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার জন্য ভবনের জোন ভিত্তিক পজিটিভ এয়ার প্রেশার তৈরি করে, অর্থাৎ আমি জোন ভিত্তিক তৈরি করব, কাঙ্ক্ষিত পরিবেশ নিশ্চিত করা হয়। গুরুত্বপূর্ণ এলাকায় আমি ডিজাইন দিয়ে বুঝবো আমার কোন জায়গাটা গুরুত্বপূর্ণ, কোথায় আমাকে সেভ করতে হবে, সেখানে পজিটিভ এয়ার প্রেশার বজায় রেখে অগ্নি সুরক্ষা ব্যবস্থা অগ্নিকালে ভবন অধিবাসীদের নিরাপত্তা এবং বেঁচে থাকার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে ভিত্তি করতে পারে। অর্থাৎ পজিটিভ প্রেশার স্পেসটা আমি আমার ডিজাইন অনুযায়ী কোথায় আমি চাই যে আমার বাসিন্দারা নিরাপদে থাকবে, যখন আগুন লাগবে কোথায় চলে যাবে, সেটা কি ফায়ার এস্কেপ স্টেয়ার হতে পারে। আবার যদি আমি চাই যে একটা ওয়েটিং, যেখানে ফায়ার এস্কেপ স্টেয়ার আছে, এখানে তো দেখা গেল অনেক লোক, একটা স্টেয়ারে কয়জন ধরে, তাহলে আমি আরো একটা লবি বানাবো যেখানে ওয়েট করতে পারবে লোকজন। তাহলে এরকম যদি আমি স্পেস তৈরি করি, অথবা আমি এমন কোনো পজিটিভ প্রেশারের স্পেস কেন করবো, ওই জায়গাটা আমার বেশি সেফ রাখা দরকার। তাহলে এই ধরনের স্পেস গুলাকে আমি ডিজাইন করে তৈরি করব পজিটিভ প্রেশারের স্পেস প্রয়োগের মাধ্যমে। তাহলে আমরা যখন এই পজিটিভ প্রেশার করব, ঠিক তার সাথে যে অ্যাডজাসেন্ট রুম বা স্পেস সেটাকে কিন্তু নেগেটিভ প্রেশারের স্পেস প্রেশারের এরিয়া হিসেবে গণনা করতে হবে, তাহলে আমি সেফ থাকবো। তাহলে এখন দেখি যে এটা কিভাবে কি করা, মানে এই ভূমিকাটা কি, সে আসলে কি করে এটা করে। মানে সবুজ ইয়াটা হচ্ছে আমাদের পজিটিভ প্রেশারের স্পেস, আর লালটা হচ্ছে নেগেটিভ। এখানে হয়তো আমার আগুন লেগে গেছে, আর সবুজ জায়গা হচ্ছে আমি পালিয়ে এখানে আশ্রয় নিচ্ছি। তাহলে সে কি করে, ধোঁয়া নিয়ন্ত্রণ করে। যেহেতু এখান থেকে এই যে দরজাটা দেখতেছি আমরা, এই দরজাটা এখান থেকে আমাদের সেফ জায়গায় ধোঁয়াটা যেতে পারে না, কারণ এই যে আমি দরজাটা খুললাম এ কিন্তু সবসময় পজিটিভ করতেছে, অর্থাৎ প্রেশারটা কন্টিনিউয়াস প্রেশার দিচ্ছে। প্রেশার দেওয়া, এই দরজা খুললে এখানকার বায়ুটা বাইরের দিকে বেরোচ্ছে, কিন্তু এই এই লাল অঞ্চলের বায়ু, নেগেটিভ অঞ্চলের বায়ু ভিতরে ঢুকতে পারতেছে না। তাহলে আমি ধোঁয়াকে নিয়ন্ত্রণ করলাম এই প্রেশার ক্রিয়েট করে, ধোঁয়াকে বিভাগীকরণ করলাম, অর্থাৎ ধোঁয়াটা কি বিভক্ত হয়ে গেল বিভিন্ন চাপ সৃষ্টির মাধ্যমে।
সে বিভক্ত হয়ে কি করে আগুন প্রভাবিত এলাকায় ধারণ করতেছে এবং অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারছে না। অর্থাৎ বিভাগীকরণ আমি পরের স্লাইডে দেখাবো কিভাবে বিভাগ করতেছে, যে এখানে তাকে ধরে রাখতেছি, এই জন্য এটাকে ধোঁয়াটাকে আমি বিভক্ত করে দিলাম। এরপরে গুরুত্বপূর্ণ করে এলাকার সুরক্ষা, যেটা বললাম যে এটাতে আমি একটা ছবিতে ফায়ার স্টেয়ার দেখালাম, কিন্তু আমার যদি এখানে অন্য কোনো একটা রুম থাকতো, যেটা ফায়ার স্টেয়ার না, কিন্তু আমার এখানে নিরাপত্তা নিশ্চিত করা দরকার, কেবল সার্ভার রুম, হ্যাঁ, নিয়ন্ত্রণ কোনো একটা কন্ট্রোল রুম, যেমন ফায়ার কন্ট্রোল রুম যখন থাকবে, এখানে যে ফায়ার বিল্ডিং এ একটা ফায়ার কন্ট্রোল রুম লাগে, সেই কন্ট্রোল রুমটা আমার যদি একটা সার্ভার রুম থাকে বিল্ডিং এ, বা যখন এটা এই বিল্ডিংটা এমনই হবে যেখানে বিভিন্ন ধরনের সার্ভার থাকবে, তাহলে ওখানে তো সার্ভারগুলো সরায় নিতে হবে, বা ওইটা যত দ্রুত সম্ভব আমার একটা নির্দিষ্ট সময়, আমি 2 ঘন্টা 3 ঘন্টা, যেটাই আমার ওই সার্ভারের তো আবার দেওয়া থাকে, ওদের স্পেসিফিকেশন দেওয়া থাকে, যে ক্রাইটেরিয়া সার্ভার, যে তাকে কতক্ষণ তাকে এই সুরক্ষা দিতে হবে, সেই ধরনের সার্ভার রুমের ক্ষেত্রে আমরা পজিটিভ প্রেশার ক্রিয়েট করে একটা নিরাপদ রুম তৈরি করতে পারি, যেখানে আমাদের সংবেদনশীল সরঞ্জামের ক্রমাগত সুরক্ষা জরুরি। তাহলে এই পজিটিভ প্রেশারের ভূমিকাটা কি? সে ধোঁয়া নিয়ন্ত্রণ করতেছে, ধোঁয়াকে সেপারেট করে দিচ্ছে এবং আটকে রাখতেছে একটা নির্দিষ্ট বিভাগের ভিতরে, আবার একই সাথে কিন্তু সে আমাকে বিভিন্নভাবে সুরক্ষা দিচ্ছে বিভিন্ন এলাকার। আবার কি করতেছে, এই যে সুরক্ষা দিল, একই সাথে কিন্তু সে আমার ভিজিবিলিটি উন্নত করতেছে। অর্থাৎ আমি যখন পালাচ্ছি, আমার যে স্কিপ রুট, সেই স্কিপ রুটে সে ধোঁয়াকে আটকে দিল, তার মানে আমার যে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটিটা আমার বেড়ে গেল। তাছাড়া এই যদি আটকা না না দিত, হয়তো ওখানে আগুন যাচ্ছে না, কিন্তু ধোঁয়াটা গিয়ে তো আমি ক্ষতিগ্রস্ত হতে পারতাম, মানে দৌড়ানোর সময় কিছু দেখতে পারতাম না, তখন তো অসুবিধা হতো। তাহলে এই সিস্টেম কি, মিনস অফ ইগ্রেস যে আছে, আমাদের টোটাল যে পালানোর পথ আছে, সেই সমূহকে ধোঁয়ামুক্ত পরিবেশ, পরিষ্কার পরিবেশ নির্ধারণ করে অধিবাসী এবং জরুরি উদ্ধারকারী দলের জন্য দৃশ্যমানতা উন্নত করে, অর্থাৎ আমার যে ভিজুয়াল ট্র্যাঙ্কুইলিটি, এটাকে উন্নত করে সে পালানো এবং একই সাথে উদ্ধার কাজ। অর্থাৎ যখন এই ফায়ার ম্যানরা আসতেছে, তারা তো ওই একই রুট দিয়ে এসে উদ্ধার করতেছে, সেজন্য আমি যদি ওখানে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকতো, তাহলে তো হয়তো আগুন আসে নাই, ধোঁয়া আসলো, একই সাথে আমার সাফোকেশন হবে, আবার আমি দেখতেও পারবো না। তাহলে আবার আরেকটা কি করতেছে, একই উন্নত সুরক্ষা নিশ্চিত করে, ক্রিয়েট সাফোকেশন। তাহলে এই সিস্টেম কি করতেছে, অগ্নিকাণ্ডের সময় অধিবাসীদের ধোঁয়া ইনহেলেশনের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে ধোঁয়া মুক্ত পালানোর পথ তৈরি করতেছে। এখন বেলিউডে যে লাস্ট যে আমাদের দুর্ঘটনাটা হয়ে গেল, সেখানে কিন্তু যখন লাস্টে দেখা গেছে, তদন্ত কমিটি গিয়ে, যে পুড়ে যাওয়া মানুষের সংখ্যা কম, সাফোকেটেড হয়ে ধোঁয়া ইনহেলেশনের মাধ্যমে মানুষ বেশি মারা গেছে। তা আমি যখন দৌড়ায় আমি এসকেপ রুট দিয়ে যাচ্ছি, আমার এই পজিটিভ প্রেশার দিয়ে যদি এসকেপ রুটকে আমি নিরাপদ করতে পারি, তাহলে কিন্তু আমার ওই কালো ধোঁয়া ওখানে আটকে গেল ওই নেগেটিভ স্পেসে, আর পজিটিভ স্পেস দিয়ে আমি ইজিলি রান করে সুন্দরভাবে নিরাপদভাবে শ্বাস নিতে নিতে পালাতে পারবো। তাহলে এই পজিটিভ প্রেশারের এই ভূমিকাগুলো হচ্ছে যে আমাদের দেখার বিষয়। সে কি ধোঁয়া নিয়ন্ত্রণ করতেছে, ধোঁয়াকে বিভাগীকরণ বা এক জায়গায় আটকে দিচ্ছে, এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সুরক্ষা করতেছে, আমার পালানোর সময় ভিজিবিলিটি এবং ইনহেলেশনের ঝুঁকি, ভিজিবিলিটি বাড়াচ্ছে এবং ইনহেলেশনের ঝুঁকি কমাচ্ছে। এরপরে আসি, এই যে আমরা পজিটিভ স্পেস দিলাম, তা পজিটিভ স্পেস তো একটা যদি ছোট একটা স্পেস হয়, বা যে কোনো একটা স্পেসিতে আমি যেটা আমার দরকার, অর্থাৎ আমার সার্ভার রুম হতে পারে, আবার ফায়ার স্কেপ স্টেয়ার হতে পারে, তা আমাদের সবচেয়ে বেশি সার্ভার রুম, ফায়ার স্কেপ স্টেয়ারটা লাগে। সেজন্য আমি এইটা থেকেই দেখাচ্ছি আপনাদেরকে, যে একটা পজিটিভ প্রেশারের সিঁড়ি কি, সেখানে পজিটিভ প্রেশার কিভাবে কাজ করে। এবং একটা বিষয় হচ্ছে যে এই ফায়ার স্কেপ স্টেয়ার হাইরাইজ বিল্ডিং এর ক্ষেত্রে বাধ্যতামূলক বাংলাদেশের বিএনবিসি কোড অনুযায়ী। অর্থাৎ বাংলাদেশের বিএনবিসি করে যখন একটা হাইরাইজ বিল্ডিং আমি ফায়ার স্কেপ স্টেয়ার দিব, এটা শুধু এমনি এমনি একটা স্টেয়ার ফায়ার ডোর আটকে দিয়ে ডিজাইন করে দিলে হবে না, আমাদেরকে পজিটিভ প্রেশার সিস্টেম এখানে ইনস্টল করতে হবে মেকানিক্যাল ভাবে। এবং এই গ্যাসের আমাদের এখানে যে ইয়ের চাপ, বায়ুর চাপ, এটা বাংলাদেশের বিএনবিসি অনুযায়ী 50 PSI থাকতে হবে। 50 থেকে 60, এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, কিন্তু 60-এর উপর গেলে যে প্রেশার ক্রিয়েট হয়, তাতে ফায়ার ডোরটা খোলা যায় না। এই কারণে 50 থেকে 60 সাধারণত বিভিন্ন দেশ এক একটা এক এক রকম দেয়, আমাদের দেশে এটা 50 PSI। তাহলে পজিটিভ প্রেশার সিঁড়িটা কি, একটি সিঁড়ি, এটা জরুরি সিঁড়ির প্রেশারাইজেশন সিস্টেম, যা পজিটিভ এয়ার প্রেশার ব্যবহার করে জরুরি সিঁড়ির ভিতরের এবং বাইরের এলাকার মধ্যে বায়ুর চাপের পার্থক্য তৈরি করে, বাইরের এবং ভিতরের বায়ুর চাপের পার্থক্য তৈরি করে ধোঁয়া, বিষাক্ত গ্যাস এবং তাপ, এই তিনটা জিনিস, ধোঁয়া, বিষাক্ত গ্যাস এবং তাপ, এই তিনটা জিনিসকে সীমাবদ্ধ করে এসব অবাঞ্ছিত বস্তুদেরকে সিঁড়িতে প্রবেশ করতে বাধা দেয়। হ্যাঁ, বায়ু সরবরাহের জন্য বাধা দেয়। কিভাবে বাধা দেয়? এই বায়ু সরবরাহ করার জন্য শিল্প ফ্যান, ইন্ডাস্ট্রিয়াল ফ্যান ইউজ করা হয় সিঁড়ির ভিতরে পজিটিভ প্রেশার ক্রিয়েট করার জন্য।
এবং এই চাপ সিস্টেম যেটা, এই জরুরি অবস্থায় যখন একটা অ্যালার্ম বেজে গেল, তখন এ এই অটোমেটিক এটা হয়ে যায়, অন হয়ে যায়, এবং এইটার সাহায্যে নিরাপদ পরিবেশ তৈরি করে মানুষকে পালাতে সাহায্য করবে। একইভাবে আমার যেহেতু ফায়ার এস্কেপ স্টেয়ারটাতে নিরাপদ স্পেস, যখন ফায়ারম্যান এই বিল্ডিং এ এসে পৌঁছাবে, সে যখন দেখা গেল আমার 10টা এই 15তলা বিল্ডিং এর 12তলায় আগুন লাগছে, সে তখন এই ফায়ার এস্কেপের যে নিরাপদ স্পেস সেটা দিয়ে উঠেই ওই 12তলায় গিয়ে উদ্ধার কার্য চালাবে ডাইরেক্ট। সেই কারণে আমার এই ফায়ার এস্কেপ স্টেয়ার কিন্তু দুইটা, আমি পালাতেও সাহায্য করছে, আবার ফায়ারম্যানকে এন্ট্রি করতে সাহায্য করছে। ফায়ারম্যান এন্ট্রি করে আমাকে যেরকম উদ্ধার করবে, একই সাথে ওদিক দিয়ে এন্ট্রি করে কোথায় আগুন লাগছে সেখানে ঢুকে সে আগুনকে নির্বাপন করার চেষ্টা করবে। তাহলে এটা কিভাবে কাজ করতেছে এখানে যদি আমরা দেখি, এখানে আমরা একটা সেকশনে দেখতেছি যে এই যে হালকা সবুজ জায়গাটা ভার্টিক্যালি, এটা হচ্ছে আমার পজিটিভ স্পেস। এখানে এটা হচ্ছে পজিটিভ স্পেস আর এটা হচ্ছে নেগেটিভ স্পেস, হালকা লাল যেটা। আমার এখানে পজিটিভ এয়ার প্রেশার আর এটা নেগেটিভ এয়ার প্রেশার। তাহলে কি হচ্ছে, যখন ফায়ার আর্মগুলো সচল হয়ে ওঠে ঠিক তখনই বড় ফ্যান সচল হওয়ার মাধ্যমে ধীরে ধীরে এসকেপ রুট এবং ফায়ার ফাইটিং স্টেয়ারকেসের অভ্যন্তরে ফ্রেশ এয়ারের প্রেশার তৈরি করা হয়, যা অগ্নিকাণ্ডের স্থানের জীবননাশী ধোঁয়া, গ্যাস এবং তাপ ফায়ার স্টেয়ার এবং এসকেপ এলাকায় প্রবেশে বাধা দিয়ে স্টেয়ারে থাকা মানুষদের সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে সেই এলাকা ত্যাগ করার সুযোগ তৈরি করে দেয়। তো এখন আমি এখান থেকে যখনই আরাম পাচ্ছি, আমি ফায়ার ডোর দিয়ে এখানে ঢুকে পড়ছি, কিন্তু এখন তো ফায়ারম্যান আসে নাই, আরো আধা ঘন্টা বা 10 মিনিট বা 20 মিনিট লাগবে। তা আমাকে তো ওই সময় থাকতে হবে। আমি যদি এখানে থাকতাম আমি তো শ্বাস প্রশ্বাস নিতে পারতাম না। আমি এখানে ফ্রেশ এয়ারের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছি। তাহলে এটা কি করছে, এটা যদি আমরা একটা খেয়াল করে দেখেন, এই যে এখানে একটা ফ্যান সিস্টেম আছে, যেটা বাইরে থেকে ফ্রেশ এয়ারকে সে ফ্যান চালু করার মাধ্যমে ডাক্টিং এর মাধ্যমে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে সে ফ্রেশ এয়ারটা সাপ্লাই করতেছে। এটা ফায়ার লবি আর এটা হচ্ছে ফায়ার স্টেয়ার, এখানে সে ফ্রেশ এয়ার সাপ্লাই করতেছে প্রত্যেকটা ফ্লোরে। একইভাবে এখানকার ফ্যানটা দেখেন, এটা আবার টান দিয়ে বাইরে বের করে দিচ্ছে। তাহলে এখান থেকে আমার এই তালাটার যদি লাগে, আগুন লাগে, এই ফ্লোরে যদি আগুন লাগে, এই ফ্লোরের যে ভেন্টিং সিস্টেম আছে, এই ভেন্টিং সিস্টেমটা অন হয়ে যাবে। হ্যাঁ, এই ভেন্টিং সিস্টেমটা অন হবে, এই অন হয়ে যাবে যখন, তখন এখানকার যে ধোঁয়া, কালো ধোঁয়া, আগুনের যে তাপ, সে টান দিয়ে এখানে নিবে, এবং এই টোটাল বিল্ডিং সিস্টেমে যে আমার নেগেটিভ প্রেশারের জন্য যে ফ্যানটা চালু থাকতেছে, সে টান দিয়ে এখানে নেগেটিভ প্রেশারকে সবসময় কন্ট্রোল করবে, যে এখানে যাতে সবসময় নেগেটিভ প্রেশার থাকে। আর এখানে উল্টা বাতাসটা ভিতরের দিকে দিয়ে সে চেষ্টা করবে যে এখানে পজিটিভ প্রেশারটা রাখার জন্য। তাহলে প্রেশারাইজ সিঁড়িগুলো স্থানীয় এবং আন্তর্জাতিক দুই ধরনের অগ্নি সুরক্ষা কোড, যেমন এনএফপিএ, বিএনবিসি এবং অন্যান্য প্রাসঙ্গিক কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত মান অনুসরণ করে ডিজাইন করা হয়। তাহলে প্রেশারাইজ ফায়ার সিঁড়ি আধুনিক ভবনের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈশিষ্ট্য, যা অগ্নিকালে পরিষ্কার ধোঁয়ামুক্ত পালানোর পথ তৈরি করে অধিবাসীদের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। তাহলে আমরা দেখলাম যে পজিটিভ ফায়ার স্টেয়ারটা কিভাবে কাজ করে এবং কিভাবে আমাদেরকে সুরক্ষা প্রদান করে, বিশেষ করে হাসপাতালের ক্ষেত্রে। যখন এখানে ছোট ইয়েতে আমরা দেখাইনি, হাসপাতালের ক্ষেত্রে আরো এখানে আরো বড় একটা স্পেস থাকে, যেখানে আমি ইয়ে আমার যদি ট্রলি লাগে, তারপর লাগে ওই কি বলে স্ট্রেচার, সবই হুইল চেয়ার, স্ট্রেচার সবই যাতে করা থাকে। যদি হাসপাতাল হয় তাহলে এই জায়গার স্পেসটা কিন্তু আমার ওইভাবে ডিজাইন করতে হবে যে আমার রুগীদের বেড, তারপরে ওই হুইল চেয়ার সবকিছু রাখার মতো স্পেস যাতে আমার এই সেফ জোনে পজিটিভ প্রেশারের স্পেসে আমি ব্যবস্থা করে রাখি। তাহলে পজিটিভ প্রেশারের যে সিঁড়ি, ফায়ার এস্কেপ স্টেয়ার, সেটা আমরা দেখলাম। এটাকে বেশি এমফাসাইজ করছি কেন, আমাদের বিএনবিসি কোডে এইটা বাধ্যতামূলক। এমন না যে বিদেশে বাধ্যতামূলক, আমাদের দেশে না, আমাদের দেশেও আমরা কিন্তু হাই রাইজ বিল্ডিং ডিজাইন করে এই ফায়ার পজিটিভ প্রেশার সিস্টেম দেই না, কিন্তু এটা আসলে বিএনবিসি যে 2020 চালু হয়ে গেছে সেখানে এটা আমাদের বলে দেওয়া হয়েছে যে এটা এইভাবে করতে হবে, এবং এটা অগ্নি নির্বাপন আইনেও বলা আছে। তাহলে এটা আগে বললাম আমি, সেটা একই জিনিস, যে বায়ু সরবরাহ ব্যবস্থা, প্রেশার একটা সেন্সর থাকে এবং একই সাথে পাওয়ার থাকে। তাহলে কিভাবে থাকে একটু দেখি। বায়ু সরবরাহ ব্যবস্থা কিভাবে থাকে, উচ্চ ক্ষমতার ফ্যানগুলি সিঁড়িতে বিশুদ্ধ বাতাস সরবরাহের জন্য ব্যবহৃত হয়। সিঁড়ির ডাক্ট এবং ভেন্টগুলি কৌশলগতভাবে স্থাপন করা হয় যাতে বাতাস সমানভাবে সরবরাহ ও বিতরণ এবং প্রয়োজনীয় চাপ বজায় থাকে। তাহলে এই যে বায়ু সরবরাহ ব্যবস্থা, এখানে যে ডাক্ট দিব, যে ভেন্ট গুলো দিব, সেটা হচ্ছে আমার কোডে যেভাবে বলা আছে, এবং আমাদের স্পেস করে যে আমাদের ফায়ার কনসালটেন্ট যেখানে যেখানে এটা দিতে বলবে সেখানে আমরা এই ডাক্ট এবং ভেন্ট গুলো ব্যবস্থা করব। বায়ু সরবরাহ ব্যবস্থা, বায়ু সরবরাহ ব্যবস্থা পজিটিভ এয়ার প্রেশার ক্রিয়েট করার জন্য আমার ওই পজিটিভ স্পেসে
যেভাবে লাগবে। একই সাথে কি প্রেশার সেন্সার, ও যে প্রেশার করতেছে যে 50 PSI যে সবসময় রাখতেছে, ও কিভাবে রাখবে? কেউ তো বলতেছে না তাকে, কন্টিনিউয়াস ফ্যান দিয়ে যাবে তো 50 থেকে বেড়ে গেলে, সেই জন্য ওখানে একটা প্রেশার সেন্সার থাকবে। সিঁড়িতে স্থাপিত প্রেশার সেন্সরগুলি সিঁড়ির বায়ুর চাপ লেভেল ক্রমাগত পর্যবেক্ষণ করতে থাকবে এবং বায়ু প্রবাহ সামঞ্জস্য করে একটি স্থিতিশীল চাপ পার্থক্য বজায় রাখবে। তাহলে আমাদের সেন্সর লাগতেছে। এরপরে একটা কি নিয়ন্ত্রণের প্রক্রিয়া, একটা সিস্টেম লাগবে, ফায়ার অ্যালার্ম সিস্টেম লাগবে। তাহলে কি অগ্নিকাণ্ডের সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে অগ্নি সংকেত দ্বারা সক্রিয় হয়ে ওঠে তখন ফ্যানগুলি চলতে শুরু করে। তাহলে আমাদের এখানে কিন্তু সেন্সর দুইটা, একটা হচ্ছে যে আমরা যখন ফায়ার অ্যালার্ম বেজে উঠলো তখন সেন্সর অ্যাক্টিভ হয়ে ফ্যানকে ছেড়ে দিল। বায়ু সেবা ব্যবস্থা তো থাকবে, কিন্তু ফায়ার সঙ্গে সারাক্ষণ কি চলবে নাকি? যখন আগুন লাগবে ফায়ার অ্যালার্ম হবে, স্প্রিংকলার যেরকম অন হবে একই সাথে এই স্টেয়ারের ফ্যানও অন হয়ে যাবে। এই যে অ্যালার্ম সিস্টেম, সেটাই আমাদের এখানে একটা সেন্সর সিস্টেম থাকবে, দিয়ে সে ভেন্টগুলিতে পজিটিভ চার্জ সৃষ্টি করা শুরু করবে এবং ধোঁয়া বাইরে রাখতে সাহায্য করবে। একই সাথে কি জরুরি শক্তি সরবরাহ, অর্থাৎ এখানে আমাদের সিস্টেম, টোটাল সিস্টেম, আমার যে প্রেশার সেন্সর, তারপরে আমার এই ফায়ার অ্যালার্ম সিস্টেম, আমার যে ফ্যানগুলো, এগুলো সবকিছু সুন্দরভাবে কাজ করে। সেই কারণে আমাদেরকে এখানে একটি জেনারেটর এবং ব্যাটারি ব্যাকআপ দুটাকেই নিশ্চিত করতে হবে, যাতে আমার এটা পাওয়ার পেয়ে এটা যতক্ষণ আমার রেস্কিউ অপারেশন চলবে ততক্ষণ যাতে সে পাওয়ার সাপ্লাই করতে পারে। তাহলে পজিটিভ প্রেশারাইজেশন কিভাবে কাজ করে, আমরা এই চারটা তার ভূমিকা সেটা আমরা দেখলাম যে কিভাবে কাজ করে। এই কয়েকটা চারটা প্রসেসের মাধ্যমে সে আমাদেরকে নিরাপত্তা প্রদান করে। সবাই কি বুঝতে পারতেছেন? নেট খুব ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, নেটে ডিস্টার্ব হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, আবার দিচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে। নেটটা ডিস্টার্ব না? আমার এখানে কিন্তু এখন নেট ঠিক আছে। আমার এটা বন্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর পর। নানা ভাই কি কিছু বললেন? না, আমার সাইডে আমি পরিষ্কার শুনতেও পাচ্ছি, দেখতেও পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা যাই, তাহলে পজিটিভ প্রেশারাইজ সিঁড়ি কোথায় ব্যবহৃত হয় আমরা জানি, তারপরে একটু আরেকটু ডিটেলে দেখি কোথায়। বহুতল বিশিষ্ট উঁচু ভবন, হাইরাইজ বিল্ডিং এর জন্য এই সিঁড়ি একটি অপরিহার্য অংশ, যেখানে অগ্নিকাণ্ডের সময় দুর্ঘটনার সাথে পার হওয়ানো একটি চ্যালেঞ্জিং এবং সময় সাপেক্ষ ব্যাপার। অর্থাৎ হাইরাইজ বিল্ডিং এ তো এটা একটা বেশ ভালো সময় লাগে, প্রচুর অ্যাকুপেন্ট থাকে, সেই জন্য হাইরাইজ বিল্ডিং এ এটা বাধ্যতামূলক করা হয়েছে। একই সাথে বাণিজ্যিক কমপ্লেক্স, শপিং মল, অফিস বিল্ডিং এবং অন্যান্য বড় কাঠামো, যেখানে আসলে দেখা যাবে যে একটা ইভ্যাকুয়েশন প্রসেস চালাইতে মোটামুটি সময় লাগবে, এটা তো কোর্টে বলাই থাকবে। তারপর আমরা নিজেদের কমন সেন্স থেকে যে হাইরাইজ বিল্ডিং অনেক লাগবে, আবার যদি আবার ওয়াইড অনেক হাইরাইজ না কিন্তু তার যে ফ্লোর স্পেস বা অকুপেন্ট এত পরিমাণে আছে যে আসলে এটা এতগুলো লোককে বের করতে সময় লাগবে, তাহলে তাদের ক্ষেত্রে আমাদেরকে পজিটিভ প্রেশারাইজ সিঁড়ির কথা চিন্তা করতে হবে, স্কেপ রুট চিন্তা করতে হবে। একই সাথে হাসপাতালে এবং স্বাস্থ্যসেবা সুবিধা ভবনের জন্য এটা তো খুবই জরুরি, অসুস্থ রোগী যেহেতু ওখানে থাকে। তাহলে এই পজিটিভ প্রেশারাইজ ফায়ার শেয়ার কোথায় কোথায় ব্যবহার সেটা আমরা বুঝলাম, এর ব্যবহারটা বুঝলাম এবং কি ধরনের বিল্ডিং এটা লাগে সেটাও বুঝলাম। এখন এটা সুবিধা আমরা জেনে গেছি, তারপরে আর একটু দেখে নিই যে বিষাক্ত ধোঁয়া, অবাঞ্ছিত গ্যাস, তাপ ইত্যাদি জরুরি নির্গমন সিঁড়ি এলাকায় প্রবেশ থেকে বিরত রাখে এবং আগুন থেকে পালানোর সময় পর্যাপ্ত বিশুদ্ধ বাতাস সরবরাহ করে সিঁড়িগুলোকে সর্বদা সাহায্য করে এই সিস্টেম সিঁড়িটা। আর কি করে, এই ফায়ার স্টেয়ার হচ্ছে অগ্নি নির্বাপকদের দুর্ঘটনাস্থলে প্রবেশ করতে, আগুন নেভানোর কাজ শুরু করতে সহায়তা করে। ফায়ারম্যানদের জন্য ওটা দরকার, শুধু যে অকুপেন্টদের জন্য তা না। আবার এটা কি করে, বিশুদ্ধ বায়ু পরিবেশ বজায় থাকে যাতে ফায়ার ব্রিগেড কর্মীরা পৌঁছানোর আগ পর্যন্ত সময় পর্যন্ত বয়স্ক, অল্প বয়সী শিশু, গর্ভবতী মহিলা বা প্রতিবন্ধী ব্যক্তিরা নিরাপদে অপেক্ষা করতে পারে। তাহলে এটা সর্বোপরি হোলিস্টিক ভাবে কিন্তু এটা মানুষের জীবন রক্ষা করে এবং সম্পত্তির ক্ষতি কমিয়ে আনে। এই যে পজিটিভ স্পেস গুলো, যেটা প্রেশারাইজ ইয়াটা কিন্তু জানমালের ক্ষতি কমে আনতেছে, আমাকে নিরাপদ করে নিয়ে আসতেছে। আবার একই জায়গায় আমি যখন পজিটিভ প্রেশারাইজ কোনো একটা স্পেস তৈরি করবো, সেও কিন্তু একই ওই জায়গার, যেহেতু পজিটিভ প্রেশারাইজ স্পেস, ওখানে আগুন সহজে ঢুকতে পারবে না, সেইখানে কিন্তু আমার জীবন এবং সম্পত্তি রক্ষা হবে। তাহলে আমরা পজিটিভ ফায়ার স্টেপ সম্পর্কে জানলাম। এখন আমাদের আজকের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম ইন বিল্ডিং ডিজাইন। বিল্ডিং ডিজাইনে প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেমটা কিভাবে ইউজ হবে। আমরা তো আগে আইটেমগুলো জানলাম, অ্যাক্টিভ প্যাসিভ কি জিনিস,
এখন প্যাসিভের মধ্যে আমরা দেখব যে কি কি জিনিস দিয়ে আমরা এই ডিজাইন প্রিন্সিপালটা কি আসলে সেটা জানবো। তাহলে অগ্নি সুরক্ষিত স্থাপত্য নকশা প্রণয়ন করতে হলে আমাদেরকে আগুনের বিস্তার রোধ করার উপায়সমূহকে যথোপযুক্ত প্রয়োগ করতে হবে। আগুনের দ্রুত বিস্তার কিভাবে হয় এবং কোন উপায় প্রয়োগ করলে বিস্তার রোধ হয় সে বিষয়ে বিবেচনা করা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা তো আগেও বলছি যে ইন্টেরিয়ার ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। আগুনের দ্রুত বিস্তার রোধ করতে অকুপেন্সি বিবেচনা নিয়ে কম্পার্টমেন্টেশন পদ্ধতি প্রয়োগ করে নকশা প্রণয়ন করতে হবে। এই কম্পার্টমেন্টেশন ভার্টিক্যালি বা হরাইজন্টালি উভয়ভাবে হতে পারে। অর্থাৎ যেটা আগে বললাম যে আমি জোনিং করে আমি কোনটা আমি কম্পার্টমেন্ট করবো, যে আমার এই কম্পার্টমেন্টটা আমার আগুনকে আটকানোর জন্য একে কিভাবে আমি আগুনকে বিস্তার রোধ করব, সেই কম্পার্টমেন্ট ওয়াইজ আমাকে চিন্তা করে আমার অকুপেন্সি, আমার ডিজাইন প্রিন্সিপাল বা আমার আমার যে ডিজাইন থিওরি মানে ডিজাইন কনসেপ্ট সেটা অনুযায়ী আমি কিভাবে করব সেটা আমাকে চিন্তা করতে হবে। তাহলে আমাদের কি এই নিষ্ক্রিয় বা প্যাসিভ সুরক্ষা সিস্টেমের উদ্দেশ্যটা কি? আগুনের উৎসের স্থানে আগুনকে ধরে রাখবো, ধারণ করা। আগুনের উৎসের স্থান থেকে তার ছড়িয়ে পড়া থেকে আগুনকে ধীরকরণ, অর্থাৎ আমি তাকে একদম স্লো করে দেবো যাতে ঘরে ছড়ায় পড়তে না পারে। একইভাবে কাঠামোগত উত্তাপ ধীরকরণ, অর্থাৎ আমার বিল্ডিংটা যাতে বেশি হিট না হয়ে যায়। আমি যে শুধু আগুনকে নিয়ে ভাববো আমি পালায় যাব, কিন্তু ওখানে তো হিটটা হচ্ছে, আমি তো পজিটিভ নেগেটিভ করে বাতাস টাতাস দিয়ে আমি হিটটাকে তো কন্ট্রোল করতেছি, কিন্তু ওই হিট যাতে অন্যান্য বিল্ডিংটা হিট না হয়ে যায়, আমার ম্যাটেরিয়াল গুলা দেখা গেলো আমি আসি, আগুন আমার গায়ে লাগে না কিন্তু হিটটা যাতে গায়ে না লাগে, এই ব্যাপারগুলো আমাকে খেয়াল করতে হবে। তাহলে এখন আসি যে এই ডিজাইন প্রিন্সিপাল অফ প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম কি। প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেমের ক্ষেত্রে ডিজাইন প্রিন্সিপালটা কি? আমাকে কম্পার্টমেন্টালাইজেশন করতে হবে। কম্পার্টমেন্টালাইজেশন অর্থাৎ ভাগে ভাগে ভাগ করে ফেলতে হবে, কম্পার্টমেন্টে ভাগ করে ফেলতে হবে এবং ভাগ করে আমাকে ওখানে প্রোটেকশন দিয়ে দিতে হবে, যাতে এটা যদি এখানে যদি আগুন লাগে, অর্থাৎ দেখবো যে জায়গাটা আগুন লাগে, যেমন আমাদের কিচেন, কমার্শিয়াল কিচেন, আমি এখানে রেস্টুরেন্ট করতেছি, যেটা আমাদের বাংলাদেশে হচ্ছে প্রতিনিয়ত রেস্টুরেন্ট করতেছে, কিন্তু কমার্শিয়াল একটা কিচেনে যেভাবে কম্পার্টমেন্টাইজেশন করে তার ফায়ার প্রোটেকশন করা উচিত সেটা করা হচ্ছে না। তাহলে আমি ওই কম্পার্টমেন্ট করে ফেললাম যে এইটা আমার আগুন সংবেদনশীল এলাকা, এখানে আমার আগুন হইতে পারে। আবার এখানে ইন্ডাস্ট্রি হচ্ছে, ইন্ডাস্ট্রিতে যদি ওখানে কোনো বার্নিং এর ব্যাপার থাকে, বয়লারের ব্যাপার থাকে, অথবা এখানে যখন আমার ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের ইগনিশন হয়, ইয়ার কারণে ইন্ডাস্ট্রিয়াল কাজের প্রোডাকশনের কারণে ইগনিশন করা লাগে, ওই যে স্পেস গুলা এইটাকে কম্পার্টমেন্টাইজেশন করে আমাকে খেয়াল রাখতে হবে যে এই আগুনটাকে আমরা প্রতিরোধ করব। তো সেই হচ্ছে কম্পার্টমেন্টাইজেশন। সেটা একই সাথে কি ম্যাটেরিয়াল ইউজ করতে হবে আমাদেরকে, যে আমি যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করবো সেটা ফায়ার রেটেড তো হতেই হবে আমাকে, তাহলে আমি আন্দাজে একটা ম্যাটেরিয়াল ইউজ করবো না। আমি যখন ম্যাটেরিয়ালটা ইউজ করবো ডিজাইন প্রিন্সিপালে কি, আমি তো কম্পার্টমেন্টটা গুলো খেয়াল করে রাখবো যে আমার ব্যবহার অনুযায়ী কিভাবে আমি কম্পার্টমেন্টকে ভাগ করব। একই সাথে আমি ম্যাটেরিয়াল ইউজটার দিকেও খেয়াল রাখবো যে আমি ম্যাটেরিয়াল গুলো কিভাবে ইউজ করবো, সেই ধরনের ভার্নারেবল ম্যাটেরিয়াল ইউজ করবো না যেটা আমার আমার কারণ আমি তো এমন একটা ডিজাইন করছি যেটা এই ম্যাটেরিয়াল না হলে হচ্ছে না। কিন্তু আমাকে দেখতে হবে আমি যে বিল্ডিংটা ডিজাইন করলাম, আমি এখন একটা বাঁশের ডিজাইন করে দিলাম, কিন্তু আমার এমন একটা জায়গা যেখানে আমি বাঁশ দিলে এটা আমার জন্য অগ্নি নিরাপদ হবে না, তাহলে আমি সেই ধরনের জিনিস দিব না। সেই জন্য আমার ম্যাটেরিয়ালকে যেটা ইউজ করব সেটাকেও আমার খেয়াল রাখতে হবে ডিজাইন প্রিন্সিপাল হিসেবে, এই যখন আমি প্যাসিভ ফায়ার নিয়ে চিন্তা করবো আমার ডিজাইনে। এরপরে স্ট্রাকচারাল এলিমেন্ট, অর্থাৎ আমি যদি স্টিল বিল্ডিং করি তাহলে একটা আগুন লাগলে ওটা যে পরিমাণ হিট হবে, কংক্রিট বিল্ডিং সেরকম হিট হবে না। আবার কংক্রিট বিল্ডিং যদি হিট হয় তাহলে আমি যে এটা করতেছি যে যে জায়গাটা, সেটা আবার দেখতে হবে যে কংক্রিটের যে হিট হওয়ার যে ক্যারেক্টার বা এর যে গলনাঙ্ক, সেটা পরিমাণ কি, আমি যে হিটটা আমার যে এখানে ম্যাটেরিয়াল গুলো আছে সেখানে যদি আগুন লেগে যায় তাহলে সেই আগুনের যে গলন যে তাপ উৎপন্ন হবে সেটা কি এই স্ট্রাকচারাল এলিমেন্ট আমার কংক্রিটকে গলায় ফেলবে? এই ব্যাপারগুলো চিন্তা করে আমাকে স্ট্রাকচারাল এলিমেন্ট সম্পর্কেও করতে হবে, বিবেচনা নিতে হবে। তাহলে এই যে কম্পার্টমেন্টালাইজেশন, ম্যাটেরিয়াল কি ইউজ করতেছি এবং স্ট্রাকচারাল কি ইউজ করতেছি, স্টিল বিল্ডিং ইউজ করতেছি, দেখা গেলো আমি এমন একটা ডিজাইন করলাম যেটাতে স্টিল দিয়ে করতেছি, কিন্তু আমার আবার ফায়ারের জন্য ভালো হচ্ছে না, কিন্তু আমি ডিজাইনে এটাকে স্টিল নিয়ে আসছি একটা জায়গায় আমার আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা আমাকে চিন্তা করতে হবে। তখন আমাকে এন্ডোসিমেন্ট পেন্ট ইউজ করতে হবে। আর যদি দেখা যায় যে আমার ওখানে সেটাও হবে না, তাহলে স্টিলের বদলে অন্য কিছু যেতে হবে। তাহলে আমাদের স্ট্রাকচারাল এলিমেন্টকেও
প্রাধান্য করতে হবে। এই যে আমি এত কিছু করবো, অর্থাৎ আমি কম্পার্টমেন্টাইজেশন করব, ম্যাটেরিয়াল ইউজ করব, স্ট্রাকচারাল এলিমেন্ট ইউজ করব, এটা কিভাবে করবো? আমি কি ইচ্ছা মতো করবো? এর প্রত্যেকটা জিনিসই আমাকে রেগুলেশন স্ট্যান্ডার্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। কম্পার্টমেন্টাইজেশন যে করব, এখানে যে কম্পার্টমেন্ট করে আমি কত রেট, কত ঘন্টার জন্য এটাকে ইয়ে করবো, সবই আমার রেগুলেশন স্ট্যান্ডার্ডে বলা থাকবে। সেই অনুযায়ী ম্যাটেরিয়ালও তাই, কতক্ষণের ম্যাটেরিয়াল, সেই ইয়েটা কি বলে, এর ফায়ার রেটিং এর টাইম কত, সেটা একটা রেগুলেশন দিয়ে নিয়ন্ত্রণ হবে। কম্পার্টমেন্টাইজেশনটা এটা একটা রেগুলেশন দিয়ে হবে। আবার স্ট্রাকচারাল এলিমেন্টও একটা রেগুলেশনের মাধ্যমে আমি সিলেকশন করব। আরেকবার দেখি আমরা যে ডিজাইন প্রিন্সিপাল ইন প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম, সেখানে কি আমাদের কম্পার্টমেন্টালাইজেশন করতে হবে, ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, সেভাবে আগুন চিন্তা করে এবং স্ট্রাকচারাল এলিমেন্ট চিন্তা করে কাজ করতে হবে। এবার তিনটাকে চিন্তা করার সময় আমার বিদ্যমান রেগুলেশন এবং স্ট্যান্ডার্ডকে মাথায় রাখতে হবে। এখন আসি ফায়ার কম্পার্টমেন্টেশন। তাহলে কম্পার্টমেন্টালাইজেশন কিটা? প্যাসিভ অগ্নিসুরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটি আগুনকে বিল্ডিং এর বাকি অংশে ছড়িয়ে পড়তে বাধা দেয়। এইভাবে আগুনের সেক্টরের মধ্যে, অর্থাৎ যে সেক্টরে আগুনটা লাগছে সেখানে সে সীমাবদ্ধ থাকে। উদ্দেশ্য কি? বিদ্যমান কম্পার্টমেন্টালাইজেশন বাড়ানোর মাধ্যমে আগুনের বিস্তার সীমিত করা। তাহলে এই ফায়ার কম্পার্টমেন্টেশন যেটা, সেটা হচ্ছে কি ওই একই আগে যেটা বলছি, সীমিত করারই একটা টেকনিক। তাহলে যখন বিল্ডিং গুলো এমন ভাবে অগ্নি নিরোধক হিসেবে ডিজাইন এবং নির্মাণ করা হবে যাতে বিল্ডিং এর এক অংশ থেকে অন্য অংশে আগুন বা ধোঁয়া ছড়াতে পারবে না, সেটাকে আমরা কম্পার্টমেন্টেশন বলবো। তাহলে এটার মূল উদ্দেশ্য হচ্ছে দেয়াল, ছাদ এবং মেঝে, এই তিনটাকেই, যেহেতু আমি ওইখানে কম্পার্টমেন্ট করতেছি, এখান থেকে আমি আগুন ঢুকতে দিব না, বাইরে দিব না, সেখানে হচ্ছে কি দেয়াল, ছাদ এবং মেঝে অগ্নি নিরোধক হিসেবে তৈরি করে আগুনের বিস্তার সীমিত করতে হবে, যাতে বাসিন্দা এবং সম্পত্তি রক্ষা পায় এবং উচ্ছেদ ও অগ্নি নির্বাপনের জন্য আরো সময় পায়। উচ্ছেদ মানে ইয়ে আর কি, মানে ইভ্যাকুয়েশন আর কি, ইভ্যাকুয়েশন এবং অগ্নি নির্বাপনের জন্য আরো সময় পাওয়া যায়। ফায়ার কম্পার্টমেন্টেশন এটাই কাজ। তাহলে আবার যখন ফায়ার কম্পার্টমেন্টেশন করছি, কিন্তু এখানে তো আমার ডোর উইন্ডো এগুলো দেওয়া লাগতে পারে, আমি কম্পার্টমেন্ট তো একটা বদ্ধ কবরের মতো হবে না। তাহলে যখন আমি এখানে দিব, তখন আপনি উপযুক্ত ফায়ার ডোর দিব। তখন দেয়াল, ছাদ বা মেঝে দিয়ে যাওয়া অন্য কোনো যদি প্রবেশ থাকে, প্রবেশ যেমন পাইপ থাকে, তার থাকে, ডাক্ট থাকে, জয়েস থাকে, পার্লিন থাকে, কোনো রাফটার থাকে, এই সবগুলোতেই যাতে আগুন বন্ধ করতে হবে, এই পথগুলোতে এরকম ধরে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। যেটা আমি এই ফায়ার ড্যাম্পার বললাম, এই ধরনের কোনো জায়গা হলে আমার মুখটাকে ওরকম ইয়ে দিয়ে বন্ধ, ভালভের মতো জিনিস দিয়ে বন্ধ করতে হবে, যাতে আগুন ধোয়া কোনো কিছু ছড়াতে পারবে না পারে। তাহলে এই যে কম্পার্টমেন্টেশন, এই কম্পার্টমেন্টেশনটা আবার যদি আমি একটা সৃজনশীল পদ্ধতি দেখি, তাহলে উন্নত ফায়ার কম্পার্টমেন্টেশনের জন্য স্মার্ট বিল্ডিং টেকনোলজি প্রয়োগ করেও কিন্তু এর নিরাপত্তা আরো বেড়ে যাবে। তবে এই যে এখানে দেখেন এই কম্পার্টমেন্টেশনটা কিভাবে করা হয়েছে, এই যে এখানে আমার কম্পার্টমেন্ট করে আলাদা ফ্লোর করা হয়েছে। এখানে আমি ফ্লোরটাকে এবং ছাদটাকে একই সাথে চারিদিকেই আমি ফায়ার রেটেড ওয়াল দিয়ে করছি। এই আগুনটা, আর এই এটা যদি ইয়া না হতো, সেরকম ফায়ার রেটেড না হতো, তাহলে যদি আগুনটা ছড়ে উপরে চলে যেত। এখানে যেমন আরেকটা উদাহরণ দেখানো হয়েছে, যে যেখানে আগুন লাগছে সেখানে সে আটকে আছে। এটা আমার অকুপেন্সি হিসেবে, যদি ইন্ডাস্ট্রি হয়, ইয়া হয়, যেটা এটা যাতে বলা থাকবে, কোডে বলা থাকবে, সেই অনুযায়ী আমাদের এখানে এই কম্পার্টমেন্টের পদ্ধতিটা প্রয়োগ করতে হবে। যেমন যদি একটা 30 মিনিট ফায়ার রেজিস্ট্যান্স একটা কম্পার্টমেন্ট হয়, তাহলে সে বিল্ডিংটার স্ট্রাকচারটাকে মেনটেন করবে, যে ও ওই ওই সময় তাকে সুরক্ষা দিবে। সাফিসিয়েন্ট টাইম টু এসকেপ, সেটাকে তাকে সাফিসিয়েন্ট টাইম দিবে, ডিস্ট্রাকশনকে, ক্ষয়ক্ষতিকে কমায় দেবে, এবং অ্যাসিস্ট ফায়ার ফাইটিংকেও অ্যাসিস্ট করবে। এই কম্পার্টমেন্টেশনটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এই কম্পার্টমেন্টেশন থেকে এনশিওর করা যায় বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আছে, সেই ম্যাটেরিয়াল গুলা আমরা কোড এবং বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো অনুযায়ী কাজ করবো। তাহলে কম্পার্টমেন্টেশন হয়ে গেল। এরপরে আসে কি, আমরা দেখছি তিনটা আইটেম, একটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউজ ইন ফায়ার। কি ম্যাটেরিয়াল ইউজ হবে? অগ্নি নিরাপদ উপকরণ নির্বাচন করতে হবে, আর কার্যকর আগুন প্রতিরোধের জন্য উপযুক্ত আগুন প্রতিরোধী উপকরণ নির্বাচন অত্যন্ত জরুরি। তাহলে আমি প্রথমে ম্যাটেরিয়ালটা ইউজ করলাম, এরপর ম্যাটেরিয়াল পর যে আবরণ দিব, যে সিলেন্ট ইউজ করব, সেটাও কিন্তু দেখতে হবে যে আগুন প্রতিরোধী যে আবরণ কাঠামোগুলো আছে সেগুলা উচ্চ তাপমাত্রা থেকে আমাকে রক্ষা করে আমার স্থায়িত্ব বাড়াবে। অর্থাৎ আমি ম্যাটেরিয়াল ইউজ করবো এবং ম্যাটেরিয়াল উপরে যে প্রলেপটা দিব, সেই প্রলেপটাও কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে সেটা আগুন প্রতিরোধী কিনা। এবং এইখানে অগ্নি দরজা এবং জানালার যে গুরুত্ব, সেটাও ম্যাটেরিয়ালের মধ্যে পড়তেছে। সঠিকভাবে স্থাপিত ফায়ার ডোর এবং যে জানালা, সেগুলো শিখা এবং ধোঁয়া ছড়িয়ে পড়তে রোধ করবে। হ্যাঁ, তাহলে আমাদের ম্যাটেরিয়ালের মধ্যে দেখলাম যে আমরা
কম্পার্টমেন্টও ইউজ করলাম, বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে ম্যাটেরিয়াল ইউজ করলাম। এখন আমাদের থাকলো কি, স্ট্রাকচারাল এলিমেন্ট। এখন আমরা আসতেছি স্ট্রাকচারাল এলিমেন্ট নিয়ে। তাহলে স্ট্রাকচারাল যে এলিমেন্টগুলো আছে কি হচ্ছে, যে লোড বহনকারী যে বিম থাকবে, দেয়াল থাকবে এবং মেঝে থাকবে, সেটা অগ্নিকাণ্ডের সময় যাতে ভবনের লোড সহ্য করতে সক্ষম হয় সেদিকে আমাদের খেয়াল রেখে নির্বাচন করতে হবে। দরজা, দেয়াল, জানালা, গ্লেজ স্ক্রিন বা ঝুলন্ত যে সিলিং গুলো থাকবে, সেটা শিখা এবং তাপকে প্রবেশ করতে বাধা দিতে পারে এমন ভাবে নির্মাণ করতে হবে। তাহলে স্ট্রাকচারাল এলিমেন্ট যখন আমরা কাজ করব, তখন কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে বিম, দেয়াল, কলাম যেগুলো থাকবে সেগুলো যাতে আমাদের অগ্নি প্রতিরোধ হয়। অর্থাৎ অগ্নি প্রতিরোধ করলাম আমি শুধু একটা ফায়ার ডোর দিয়ে বা কিছু এক্সটিংগুইশার, স্প্রিংকলার সিস্টেম দিলাম তা না। আমাদের স্ট্রাকচারাল এলিমেন্ট, আগুন লাগছে ওই সময়, স্ট্রাকচারাল এলিমেন্ট যদি নষ্ট হয় তাহলে বিল্ডিং কলাপস করবে, সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে লোড বহনকারী উপাদানগুলো সুরক্ষার পদ্ধতিটা কি, অগ্নি প্রতিরোধী প্রলেপ দিব আমি, বিশেষ সিল ব্যবহার করব যাতে লোড লোড ইয়াতে দেখা গেল যে আমি অগ্নি প্রতিরোধী প্রলেপ দিলাম কিন্তু আমার এমন আছে যে প্রলেপও দেওয়া যাচ্ছে না, তাহলে আমি বিম বা কলাম গুলাকে ঢেকে দিব আমার ফায়ার প্রোটেক্টেড যে ইয়াগুলো, যেমন আগে একটা দেখালাম যে ফ্লেম শিল্ড, এই ফ্লেম শিল্ড দিয়ে ঢেকে দিলাম যাতে আমার কলামটা যদি ওখানে ওখানে আগুন লাগলে কলামটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। যেমন বোঝা বহনকারী উপাদানগুলো উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে এমন আগুন প্রতিরোধী উপকরণ বেছে নিতে হবে আমার। আবার যখন আমি স্ট্রাকচারাল ডিজাইন করার সময় এই ধরনের ডিজাইন উপাদানগুলোকেই বেছে নিতে হবে যাতে আমার প্রোটেকশন সিস্টেমটা সঠিক থাকে আর কি। তাহলে আমার স্ট্রাকচারাল সিস্টেম, যে ম্যাটেরিয়াল ইউজ করতেছি সেইটা এবং কম্পার্টমেন্ট, তিনটাকে আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে। এখন এই খেয়াল আমি কিভাবে রাখবো, রেগুলেশন দিয়ে। তাহলে সঠিক নকশা প্রণয়নের জন্য কি, প্রধান ফায়ার রেগুলেশন এবং স্ট্যান্ডার্ডের সাথে স্থপতিদের পরিচিত হওয়া অপরিহার্য। এর ব্যত্যয় হলে নান্দনিক স্থাপত্য নকশাগুলো নিরাপত্তা বৈশিষ্ট্যের অপ্রতুলতার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। দেখা গেল আমি অনেক সুন্দর ডিজাইন করছি, অনেক ভালো একটা আর্কিটেকচার, কিন্তু আমি এখানে যদি ফায়ার কোড গুলো না মানি, যদি এই ফায়ার রেগুলেশন সম্পর্কে আমার ধারণা না থাকে, তাহলে কিন্তু আমার এই এত সুন্দর বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। তাহলে এই যে ফায়ার রেগুলেশন, সেটা কি, কোনগুলো প্রযোজ্য হয়, অনেক অনেক ধরনের রেগুলেশন আছে। তার মধ্যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে ফায়ার নিয়ে আলাদা একটা চ্যাপ্টার আছে। নির্বাপন ও প্রতিরোধ আইন 2014 নামে একটা আইন আছে, ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে প্রকাশ করা গেজেটেড আইন। এরপরে আছে ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন বা এনএফপিএ, আমেরিকান একটা অ্যাসোসিয়েশন যারা ওয়ার্ল্ড ওয়াইড ফায়ারের প্রোটেকশন নিয়ে কাজ করে, তাদের একটা কোড আছে এনএফপিএ কোড। আরটা আছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড বা বিএস 476। এই 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 যে এই কোডগুলো আছে, এই কোডগুলো সম্পর্কেও ধারণা নিয়ে আমরা কাজ করতে পারবো। তাহলে আমাদের কাজ করতে গেলে এই কোড সম্পর্কেও ধারণা রাখতে হবে। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেমের ক্ষেত্রে বিল্ডিং ডিজাইনে আমাদের কি কি লাগে। আমাদের মনে হয় প্রথম পর্ব শেষ হয়ে গেছে, আজকের পর্ব যেটা